আচ্ছা, আমরা আমরা কি দেখলাম? ইন্টারনাল দেখছি, এক্সটার্নাল দেখছি, ইন্টারনাল দেখছি, ইনলাইন দেখছি। তো আমরা এক্সটার্নাল দেখবো। এক্সটার্নাল কীভাবে আমরা করবো? আমরা যে হেড ইউজ করি, হেড এর আগে আমাদের কিছু মেটা টেক দেখে নেব। HTML কিছু মেটা টেক আছে যেগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, মেটা টেক অবশ্যই ইউজ করবো, কারণ মেটা টেক ইউজ না করলে আপনার ওয়েবসাইটটা এসিও ফ্রেন্ডলি হবে না। এসিওর জন্য যে কিছু মেটা টেক আছে, এবং আপনার ওয়েবসাইটটা মোবাইলে পারফেক্টলি দেখানোর জন্য যদি দেখাতে চান, সেক্ষেত্রে একটা মেটা ট্যাগ আছে। এই ট্যাগগুলো আমাদের দিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে HTML মেটা ট্যাগ আছে, এখানে কিছু মেটা ট্যাগ আছে। এই মেটা ট্যাগগুলো অ্যাড করে নেব আমরা সবসময়। যখনই আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, এই মেটা ট্যাগগুলো অবশ্যই ইউজ করব। মেটা ট্যাগ গুলো কোন জায়গা থেকে নিয়ে আসলেন? এটা আমি যে W3 স্কুলে মেটাটেক নামে দেওয়া আছে, মেটাটেক দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনি। আরও অনেক মেটাটেক আছে, বাট আমাদের জন্য এই বেসিক এই কয়েকটা লাগবে এখন আপাতত। স্যার মেটা ট্যাগ মানে? মেটাটেক হচ্ছে আপনার এই ট্যাগগুলো আপনার পেজে শো করবে না, আপনাকে দেখাবে না আউটপুট, বাট এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডে থেকে যাবে। এর প্রত্যেকটার আমি একটু দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। যেমন ডিসক্রিপশন হচ্ছে এখানে আপনি কি করবেন, আপনার পেজের ডিসক্রিপশনটা দিয়ে দেবেন, আপনার সাইটের ডিসক্রিপশন দিলেন। এরপর হচ্ছে এখানে কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে যদি হয় সেটা কি বলে, ভিডিও রিলেটেড হলে ভিডিও রিলেটেড, আপনার যে ওয়েবসাইটে যে রিলেটেড হবে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড খুঁজে বের করে আপনি সেই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন। অথবা জায়গায় হচ্ছে যে ডেভেলপ করছে সে তার নামও দিতে পারে, বা যে যার ওয়েবসাইট তার নামও ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি যে ডিসক্রিপশনটা কীভাবে কাজ করে। আমি যদি এখন এখানে সার্চ করি বাংলা নিউজ, বাংলা নিউজ নিয়ে সার্চ করলাম। এখন দেখেন এখানে দেখেন কিছু কয়েকটা লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। একটা মিনিট কি যেন আসছে, ওয়েট। আচ্ছা, আমি চলে এসেছি। তো এই যে আপনারা এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন, এগুলো দুইভাবে আসে। একটা হচ্ছে আপনার যদি এই মেটা ট্যাগগুলো ইউজ করা না থাকে, এই মেটা ট্যাগটা যদি ইউজ করা না থাকে ডিসক্রিপশনেরটা, তাহলে আপনার ওয়েবসাইটে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে, সেই ওই ট্যাগে যে টেক্সটগুলো থাকবে সেগুলো অটো নিয়ে নেবে গুগল আপনার কাছ থেকে। এর থেকে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি সবসময় কী করবেন, এই ডিসক্রিপশনের যে মেটা ট্যাগটা সেটা ইউজ করে দেবেন। তাহলে আপনি নির্দিষ্ট করে বলে দিতে পারবেন আপনার কী কী আসবে। যখন কেউ সার্চ করবে আপনার ওয়েবসাইটটা, তখন এখানে কী কী দেখাবে, কী টেক্সটটা দেখাবে। আর এখানে যেটা যে টাইটেল দেখাচ্ছে, এই টাইটেলটা হচ্ছে টাইটেলের আরেকটা মেটা ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে। দাঁড়ান দেখি পাই কিনা আমি। এই যে একটা মেটা ট্যাগ দেখেন, এটা হচ্ছে আসলে টাইটেল ট্যাগ। এখানে আপনি টাইটেলটা ইউজ করতে পারেন। এই টাইটেলটা আপনার আবার দেখাবে না। এখানে যে টাইটেলটা আমরা ইউজ করি, এই যে এখানে যেটা আছে, সরি এখানে দিলাম কথা CSS, এখানে দিলাম হোম। এখন আমি যখন সার্চ করব, গুগল যখন এটাকে এসিওর জন্য আপনি যখন গুগলের কাছে দিবেন, তখন হচ্ছে এখানে আপনাকে ওয়েবসাইটের নামটা দেখাবে না, দেখাবে হোম। আপনি যখন এইটা অ্যাড করে দেবেন,
এই ট্যাগটা অ্যাড করে দেবেন। কিন্তু এই ট্যাগটা যদি না থাকে আপনার ডিফল্ট তখন এই টাইটেলটা নিয়ে নেবে। তো এই টাইটেল আর ডিসক্রিপশনগুলো সেট করার জন্য আমরা এই মেটা ট্যাগগুলো ইউজ করি। এতে আমাদের কি হয়, আমরা যখন এসইও এর কাজগুলো করি বা আপনার ওয়েবসাইটে এসইও কাজ করার জন্য যখন কাউকে দিবেন তখন সে এগুলা সুন্দর করে দেখে নেবে এবং তার জন্য সুবিধা হবে। এবং কেউ যদি আপনার কোড দেখে সে বুঝতে পারবে যে না আপনি আসলে কোড ভালো কোড পারেন। ওকে, স্যার মেটা ট্যাগ গুলো মানে একটা ওয়েবসাইটের জন্য নাকি প্রত্যেকটা পেজের জন্য ইউজ হবে, যেমন হোম, অ্যাবাউট আস, প্রত্যেকটা না না পেজের না জন্য না, নাকি? এগুলো আমি এইটা হচ্ছে আমি বলি আপনি যখন ই করবেন কি বলে এটাকে শুধুমাত্র যখন আপনি শুধু HTML CSS দিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার প্রত্যেকটা পেজে যাবে। কিন্তু আপনি যখন এটাকে মানে ওয়েবসাইট, তো এটা ভালো কথা মনে পড়ছে, এটা তো বলিনি কখনো। ওয়েবসাইট দুই রকম হয়, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, একটা হচ্ছে কি বলে এটাকে আরে স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আপনার কি, আপনি যা ডেভেলপ করবেন তাই, এটা আপনি সবসময় চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার জন্য আপনাকে ব্যাক এন্ড আসতে হবে, কি বলে কোডে আসতে হবে, কোডে এসে চেঞ্জ করতে পারবেন আপনি। তাছাড়া আপনি এর কোনো মানে চেঞ্জ হবে না, যা যেরকম থাকবে যেরকম থাকে ওয়েবসাইটগুলো ওরকমই থাকবে সবসময়। তো আর ডাইনামিক ওয়েবসাইটগুলো কি হয়, ডাইনামিক ওয়েবসাইটগুলো সব প্রতিনিয়ত চেঞ্জ হতে যেমন ওয়েবসাইট হচ্ছে একটা ফেসবুক একটা কি ডাইনামিক ওয়েবসাইট, কন্টেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে। তো আপনি যখন ডাইনামিক্যালিও একটা ওয়েবসাইট করবেন তখন একটা হেডার নামে একটা সেকশন থাকবে, ওই হেডারের মধ্যে আপনি সব মেটা ট্যাগগুলো ইউজ করবেন, তখন ওইটা চেঞ্জ হবে না, একবারই আপনি ইউজ করবেন একটা জায়গায়। কিন্তু যখন আপনি স্ট্যাটিক থাকবে তখন সব জায়গায় প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে আপনাকে বসাইতে হবে। আর আপনি যখন ডাইনামিক্যালি করবেন তখন এগুলোও আপনার ডাইনামিক্যালি হয়ে যাবে, প্রত্যেক পেজের জন্য আলাদা হয়ে যাবে ডিসক্রিপশনটা, এগুলো সব ডাইনামিক আপনার চেঞ্জ হবে, আপনার চেঞ্জ করতে হবে না। তো বেশিরভাগ আপনার টাইমটাতে হচ্ছে ডিসক্রিপশন আর টাইটেলটা চেঞ্জ হয় না, এই কিওয়ার্ডগুলো চেঞ্জ হয় না, কিন্তু টাইটেলগুলো চেঞ্জ হয়। কেমনি করে টাইটেলগুলো চেঞ্জ হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি যদি এই পেজটাতে ঢুকি, এই পেজটাতে ঢুকলে দেখেন এখানে টাইটেলটা কি আসছে, দেখেন বাংলা নিউজ পেপার এটা আসছে। আচ্ছা এটা না, এই ওয়েবসাইটটা না, অন্য একটা ওয়েবসাইট দেখি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রথমে টাইটেলটা কি দেওয়া আছে, বাংলা নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট 24/7 বাংলা নিউজ 24.com, এটা হচ্ছে এই ওয়েবসাইটের মেন টাইটেল। কিন্তু আপনি যখন একটা নিউজ পড়বেন, একটা নিউজে যখন যাবেন দেখেন টাইটেল চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়ে গেছে না টাইটেলটা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ডাইনামিক্যালি আসলে চেঞ্জ হয়। তো তখন আমরা কি করি, তখন এই টাইটেলগুলো ডাইনামিক্যালি করে দিই, এখানে আরেকটা টাইটেল ইউজ করি, সেইটাকে হয় এই সাইডে এখানে যে টাইটেলটা থাকবে এই টাইটেলটাকে ডাইনামিক করে দিতে হবে, না হয় এই টাইটেলটাকে ডাইনামিক করে দিতে হবে। তো সবাই কি করে এখানে মেটা ট্যাগ দিয়ে সেই টাইটেলটাকে ডাইনামিক করে ফেলে। এতে সুবিধা হয় কি, এতে দুইটা সুবিধা হয়। আচ্ছা একটা সেকেন্ড, আম্মা ফোন দিয়েছে। আচ্ছা এইরকম ঘটনা, এগুলা হচ্ছে আমরা যখন পিএসপি শিখবো তখন এগুলো কীভাবে ডাইনামিক করব, এই টাইটেলগুলো ডিসক্রিপশনগুলো এগুলো আমরা তখন দেখব। তো এখন আমরা যেটা করব, এটাকে রাখলাম, রেখে এখন হচ্ছে আমরা এক্সটার্নালভাবে হচ্ছে সিএসএস কীভাবে আমরা কানেক্ট করবো, আমাদের সিএসএস পেজটা বা যে পেজ আমরা সিএসএস করবো সেই পেজটা কীভাবে কানেক্ট করবো সেটা দেখবো। তার জন্য কী করতে হবে, প্রথমত আমাদের একটা সিএসএস ফাইল নিতে হবে। ওকে, আমি এই সিএসএস ফাইলের নাম দিলাম হচ্ছে style.css। ওকে, যখন সিএসএস ফাইল ক্রিয়েট করব তখন তার এক্সটেনশন হবে .css। বুঝতে পারছেন সবাই, বুঝতেছেন কথা বলেন। ইয়েস স্যার। এখন দুজন কথা বলতেছে, সবাই কথা বলে না, অনেকে আছে এখন মধ্যে কথা বলে না। বুঝতেছি জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ওকে। জি ভাই বুঝতে পারছি।
ঠিক আছে। তো এখন দেখেন আমরা কি করব, আমরা যেহেতু এই পেজে হচ্ছে সিএসএস করব, কথার কথা এই পেজে যদি সিএসএস করি তাহলে এই পেজের সিএসএস গুলা এই পেজে কিভাবে আসবে? এই পেজ তো আসতে হবে, কারণ আপনি যখন কথার কথা এখানে একটা ট্যাগ নিলাম আমি, পি ট্যাগ নিলাম বা এইচ ওয়ান নিলাম, এইচ এইচ ওয়ান একটা ট্যাগ নিলাম, কি হচ্ছে আমার সাথে, এইচ ওয়ান একটা ট্যাগ নিলাম, হ্যাঁ নাম দিলাম হেডার কথা কথা। তো এখন তো এই এইচ ওয়ানটাকে কেমনে করে পাবে? এই পেজের সাথে পেজে কানেক্ট নাই। তো আমরা এই জন্য কী করবো, আমরা এই পেজটাকে এই পেজের সাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য কী করতে হবে আমাদেরকে, এখানে লিংক করতে হবে। লিঙ্ক করতে হবে। এই যে লিঙ্ক ট্যাগ, একটা লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগে গিয়ে কী করবো আমরা, এখানে রিলেশন করতেছি কার, এটা কি স্টাইল শিট, টাইপ কি আচ্ছা টেক্সট। আচ্ছা স্যার, এক্ষেত্রে স্যার লিঙ্কিং এ অ্যাঙ্কার ট্যাগ কাজ করব, অ্যাঙ্কার ট্যাগ কেন ইউজ করব না? না, এটা তো হচ্ছে, ওইটা হচ্ছে আপনার ইউআরএল ট্যাগ অ্যাড করার জন্য, এটা হচ্ছে পেজটাকে লিংক করার জন্য, ওইটা এখানে কাজ করবে না। আপনি যেটা বলতেছেন ওই অ্যাঙ্কর ট্যাগটা এখানে কাজ করবে না। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে আপনার নর্মাল যে ইউআরএল গুলো থাকে সেই ইউআরএল গুলো হচ্ছে কানেক্ট করার জন্য, এটা হচ্ছে সোর্স ফাইলটাকে কানেক্ট করার জন্য। আচ্ছা, এবং এটা শুধু যেমন এইচটিএমএল সিএসএস ক্ষেত্রে কাজে আসে বেশি। অ্যাঙ্কর ট্যাগ বডিতে করা হয় আর লিংকটা হেডের ভিতর করা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর কি করবো, এটাকে এটা সোর্স ফাইলটা আমরা বলে দেবো কোথায় রেফারেন্স করবে। আমরা কি করব, আমরা হচ্ছে style.css এখানে হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে কোথায় রাখছি আমরা। আমরা কি করব, নরমালি হচ্ছে একটু গুছাই রাখার চেষ্টা করব। আমরা এখানে সিএসএস নামে একটা ফোল্ডার করব, যেখানে শুধু সিএসএস ফাইলগুলো থাকবে। সিএসএস নামে একটা ফোল্ডার করলাম। আমরা এখন কি করব, এই ফোল্ডারটা এটা কোথায় সেভ হয়েছে, এটা আল্লাহ জানে কোথায় সেভ হয়েছে। যাই হোক, এটাকে সেভ এজ দিই, আমি সেভ এজ দিলাম, সেভ এজ দিয়েছে, ইমেজ টুতে চলে গেছে। আচ্ছা, এটা কি করব, এখান থেকে বের করে কাট করলাম, কাট করে আমরা জাস্ট এই সিএসএস ফোল্ডারে রাখবো। ঠিক আছে, তো আমরা এখন দেখেন আমরা কি করছি, তাহলে কোথায় আছে, প্রথমে আছে কোথায়, এটা সিএসএস ফোল্ডারে আছে, স্ল্যাশ তারপরে কিসে যাবে, স্টাইল ডট সিএসএস, এই ফাইলটা কি করবে, কানেক্ট করবে। তো এখন কি হলো, এখন হচ্ছে এই পেজটা আমাদের এই পেজের সাথে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, চিন্তা করেন, দেখেন প্রথমে এখন কি আছে, এখন কি দেখায়, দেখি কানেক্ট হলো কিনা আমরা চেক করি। আমাদের পেজে এটা আসছে, এই পেজটা আসছে, আমরা সিএসএস কিছু করি নাই, এই জন্য কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা এখন কি করব, এই এইচ1কে কল করব। তার আগে আমরা যেটা করব, আমাদের এই ওয়েব পেজে ডিফল্ট হচ্ছে আপনার মার্জিন আর পেডিং দেওয়া থাকে। মার্জিন আর পেডিংটা কি, মার্জিনটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, যদি এটাকে একটু কালার করে দেখাই তারপরে দেখাচ্ছি। যেমন এখন কি করব, আমরা হচ্ছে এইচ1কে কি করব, সিএসএস করব। সিএসএস এর ট্যাগগুলো মানে সিএসএস কোডগুলো আমরা এইচ1 এ চাচ্ছি যে এইচ1টাকে ভাই একটা কোশ্চেন কানেক্ট করব। জি ভাই, লিংকে হচ্ছে আমরা শুধু style.css দিলেও তো হইতো, তাই না? না, স্টাইল ডট সিএসএস দিলে হতো না, কারণটা হচ্ছে আমি তো দেখেন এই লিঙ্ক বোঝার চেষ্টা করেন। আপনি যখন শুধু HTML CSS শুধু স্টাইল ডট সিএসএস ইউজ করবেন, তখন কি করবে, তখন ও এসে এখানে খুঁজবে, ওই নামে ফাইলটা কি এখানে আছে, নাই। তার মানে কি, ও কিন্তু এখানে পাবে না। না পাওয়ার কারণে কি হবে, আপনি যতই স্টাইল করেন না কেন, সেটা কিন্তু কোনো ট্যাগ এসে নিতে পারবে না। তো আপনাকে কি করতে হবে, কোন ফোল্ডারে আছে সেটা বলে দিতে হবে। কোন ফোল্ডারে আছে, সিএসএস ফোল্ডার আছে। এই সিএসএস ফোল্ডারে কি আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে। প্রথমে সিএসএস ফোল্ডারে ঢুকবে, দেন তারপরে হচ্ছে এই ফাইলটা সে খুঁজে বের করবে। খুঁজে বের করার মানে কি, তার মানে সে পেয়ে গেল। কারণ পেয়েছে কিনা আমরা একটু চেক করি। আমরা কী করবো, এইচ1টাকে কাজে লাগাবো। তো এইচ1 দিলাম এখানে প্রথমে,
এটা একটু বন্ধ হয়ে দাঁড়ান একটা second। Disturb করছে না। Okay, আমরা এই সনটাকে দিলাম, তারপরে আমাদের রুলস কি, আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এখানে আমরা যা করা করবো। তো আমরা কি করি, একটু টেক্সটটাকে কালার করার চেষ্টা করি। কালার জন্য কি, কালার দিয়ে সেমিকোলন দিয়ে কি দেবো আমরা, আমরা কিছু সাইড দেখি আগে। এই কালার কোডগুলো আমরা কোড ইউজ করি কালারের জন্য। এই হচ্ছে আমাদের কালার পিকার, এটা নাম হচ্ছে কালার পিকার। এখান থেকে আমরা কি করবো, কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করে, ঠিক আছে, হেক্সামেল যে কোডগুলো আছে এটাকে বলে হেক্সামেল কোড। হেক্সা কোডগুলো আমরা কি করবো, কপি করবো। যেমন এখান থেকে যদি আমি একটা রেট দিতে চাই, এই রেট নিলাম, এটি কপি করলাম, কপি করে দিলাম, তারপর ক্লোজ করলাম। এর আগে একটা হ্যাশ দিয়ে নিতে হবে আমাদেরকে। এখন যদি আমরা চেক করি, কাজ করতেছে না, তার মানে আমাদের এটা লিঙ্ক আপ হয় নাই, তাই তো? তার কারণ কি, ভাইয়া ফোল্ডারটার আগে একটা ডট হবে, ভাই ওই যে HTML ভাই ডট এক্সপান দিতে ভাই একটা ডট হওয়ার কথা, সিএসএস ফোল্ডারটার আগে একটা ডট হওয়ার কথা। না না না, ডট হবে না। Dot হবে। এখানে কাহিনী বললাম কি হয়েছে, এখানে ভাই হচ্ছে আমি H1 এর আগে ডট হ্যাঁ ভাই এইটা- আপনার যে এখানে হবে না, না না, আমি ক্লাস HTML না আমি হচ্ছে ভাই, আপনার যে ক্লাস HTML তা ক্লাস 2 তে যাবে আর কি। হ্যাঁ, এটা আসবে এখানে। হ্যাঁ জি জি। এইটা- জি, জি, জি। হ্যাঁ। এখানে হচ্ছে আমরা এটাকে সেভ করি। এখন যদি আমরা ওপেন করি, তারপরে কাজ করা নেই। আরে পাওয়া গেছে। ওকে, এখন আমরা সমাধান বের করবো। হ্যাঁ, কাজ করছি না কেন, স্টাইল দিলাম, ডট সিএসএস দিছি, এখানে নাম দিছি, কি নাম কি বল করছি না, ঠিক আছে। ভাই শুধু স্টাইল ডট সিএসএস দিয়ে দেয়। না শুধু নিবে না, এটা তো আমি কনফার্ম জানি। ভাইয়া ফোল্ডারটার আগে একটা ডট হওয়ার কথা না, সিএসএস। হ্যাঁ, বডি কি কমপ্লিট হয়েছে HTML এর? না এখানে হবে না। ভাই বডির ভিতরে হ্যাঁ, বডিটা চেক করেন, হ্যাঁ বডিটা চেক করেন। এটাও কোনো সমস্যা বডিটা নেই। ক্লোজিং নাই, মানে এটা নিচেরটা স্টার্টিং ট্যাগ আছে নিচে, কিন্তু ক্লোজিং এই সাবজেক্ট ট্যাগটার মধ্যে ক্লোজিং এর যে আমরা স্ল্যাশটা দিই, স্ল্যাশটা নাই। ভাই নিচে নিচে ক্লোজিং নাই, নিচে বডির ক্লোজিং একবার দেখেন। আসে। আচ্ছা, এখনো কাজ করা নেই, তার মানে কি, তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় আমরা ঝামেলা করছি। এই সন নিছি, এই সন নিছি, তারপরে লিঙ্ক করছি, এখানে এটা কিছু হবে না, এটা কারণ নেই। ভাই ওইটা তো বডির ভিতরে না, তাহলে হবে না। ক্লাস মানে সিএসএস এ তো বডি আমাদের ডিক্লেয়ার করতে হবে। না এখানে কিছু ডিক্লেয়ার না করলেও হবে, এটা যে দ্যাট মিন্স বডি ডিক্লেয়ার, এখানে যে বডি দিতে হবে এরকম ভাই কথা না। এইচএসএস জায়গায় যদি বডি সিএসএস ফাইলের লোকেশনটা ঠিক নেই। সিএসএস ফাইলের লোকেশনটা ঠিক নেই, উপরে ফোল্ডারটাতে চেক করেন। আচ্ছা আচ্ছা, আমরা তো না, এখানে তো ঠিক আছে, আমরা যেটা করছি না সিএসএস দেখেন, এই ইমেজ class 2 তে বা ইমেজে গেছে সিএসএস ফাইলটা দেখেন, আইএমজি 2 অথবা আইএমজি তে গেছে। এখানে ঠিক আছে, এই যে CSS আছে। আচ্ছা ওটা মনে হয় আরেকটা হতে পারে, দাঁড়ান কপি করছিলাম না কি করছিলাম জানি না। এটা নিয়ে দেখতে হবে। হ্যাঁ এই যে ওইটা আলাদা ছিল। জি আমি ওইটাই দেখলাম, উপরে লোকেশনটা দেখলাম তো।
ওকে, এখন কাজ করছে আমাদের। আচ্ছা, এখন মার্জিন আর বিডিংটা বোঝার চেষ্টা করি। মার্জিনটা হচ্ছে যেমন মার্জিন আমরা কথা লেফট, মানে লেফট সাইডে মার্জিন তো বুঝি আমরা মোটামুটি, মার্জিনের নাম তো অনেক শুনছি ভাইয়া আমরা, আপনার margin। H1টা কালারিং হচ্ছে কি করে? H1টা তো কালারিং আসতেছে না। আপনার আসতেছে না? মানে আমাদের ওই যে আপনার যে ওই যে মানে ইয়ে চিহ্নটা আছে, ওই চিহ্নটা না দিলে তো H1 এই যে কালারিংটা এরকম আসতেছে না। মানে এখানে যে H1 লিখলাম, H1 তারপর থার্ড ব্র্যাকেট দিন। এরপর হচ্ছে আপনি এই থার্ড ব্র্যাকেট দিবেন, এই থার্ড ব্র্যাকেট দিবেন। আপনার এমনি নরমালি রান হচ্ছে কিনা সেটা বলেন আমাকে। মানে এই আচ্ছা, এইটা কি হচ্ছে যে কোনো ডকুমেন্টের উপর কাজ করবে নাকি আমার নিউ ডকুমেন্ট নিয়ে তারপর করতে হবে? এক্ষেত্রে একটু দেখেন, আমি যেভাবে করছি আপনি কি এভাবে করছেন? হুবহু ওরে মা বাগাইছে। মানে এইগুলোর কথা আমি বলতেছি না, কালারের পার্টটার কথা বলছি। এগুলো বুঝতে পারছি যে হ্যাঁ এই কালার যেটা আনলেন আর কি, এখানে দেখেন আপনি খালি H1 লিখছেন, হ্যাঁ এটা কালার হইছে আর কি। হ্যাঁ, মানে আমি বলি এখানে H1 লেখার মানে কি, এর মানে হচ্ছে আমি এটাকে কল করছি, এই H1টাকে কল করছি যে এই H1টা এখানে আসবে। ও এখন আপনার তো দুইটা পেজ লিংক, সেজন্য মনে হয় হ্যাঁ, আমি আসছে। পেজটাকে লিংক করছি। আপনি পেজটা লিংক করছেন? না লিংক করেন এই জায়গায় আমি যেভাবে লিংক করছি আপনার সিএসএস ফাইলটা যেখানে আছে, আপনি যদি আমার মতো করে থাকেন তাহলে এইভাবে করবেন, আর নাহলে যদি দুইটা বাইরে থাকে তাহলে হচ্ছে আপনি জাস্ট এটা কেটে দিবেন, এটা কেটে দিয়ে শুধু style.css দেন, তাহলেই কাজ করবে। আর যদি কোনো ফোল্ডারের ভিতরে রাখেন তাহলে আমার মতো করে ঠিক এইভাবে ফোল্ডারটাকে কল করে দিয়ে দেন লিংক করে দিবেন, দেখেন কাজ করে কিনা। হ্যালো স্যার, ভাইয়া শুধু একটা style.css দিয়ে দেখেন তো হয় কি? কোনটা দেব? আপনি যেটা বলছেন এটা সব ভাই এই যে লিংকটা, হ্যাঁ এটা হবে না, এটা হওয়ার কথা না, কোনোদিন হওয়ার কথা না। হ্যাঁ, কারণ আপনি তো এখনো এটা ফোল্ডারের ভিতরে রাখা না, এটা কিভাবে হবে? ফোল্ডারের ভিতরে তো রুম করতে হবে, তাই না? না। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি মানে এক্সটার্নাল সিএসএস করার কি প্রয়োজন আছে? কারণ মানে কি দরকার একটু একটু ব্যাখ্যা করবেন? কারণ হচ্ছে যে আমি তো ইন্টারনাল সিএসএস দিয়েও সেই কাজটা করতে পারবো। আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে, একটা সেকেন্ড টাইম দেন আমাকে। কেন আপনাকে এই এক্সটার্নাল ভাবে পেজ, আলাদা সিএসএস পেজ ক্রিয়েট করে আপনাকে কেন কাজ করতে হবে? লাস্ট কাজ করলাম ওটা। আচ্ছা আমরা একটা ফাইল দেখি জাস্ট। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস চিন্তা করে, এখানে টোটাল কত 4000, প্রায় 4000, 4500 হচ্ছে সিএসএস কোড আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো এই 4500 কোড যদি আপনি এই পেজেই করতেন, ইন্টারনালি ভাবে করতেন বা ইনলাইন করতেন, তাহলে কেমন হতো? আপনি নিজের ওয়েবসাইট নিজে ডেভেলপ করার পরে এক সপ্তাহ পরে আপনি নিজে বুঝতে পারবেন না কোথায় কি করছেন। তো মানে খুঁজে পাওয়া যাবে না, এটা সম্ভবই না, মানে আপনি নিজেই আওলায় যাবেন। তো এইটা এখান থেকে সেভ রাখার জন্য আমরা কি করি, এখানে আমরা কি করি সুন্দর করে, যেমন এখানে আমি পুরোটাই কমেন্ট করে বলে দিচ্ছি কোথায় কি হবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনার যখন বড় প্রজেক্ট করবেন তখন আপনার হাজার লাইন কোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সটার্নালভাবে একটা আলাদা সিএসএস এর আলাদা একটা ফাইল থাকবে। শুধু একটা ফাইল থাকে না, সিএসএস এর জন্য অনেকগুলো, দেখা যায় অনেক সময় 3-4টা ফাইলও করা হয়, কারণ একটা ফাইল একটার সাথে রিলেটেড থাকে। যেমন আমরা কি করি, আমরা যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করি HTML এর, তখন ওই HTML এর আপনার কালার, তারপরে ফন্ট কালার, মানে কালারের যত প্রকার কাজ আছে সেটার জন্য আমরা আলাদা একটা ফাইল করি color.css দিয়ে। সেখানে তাতে কি সুবিধা হয়, যখন একজন ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার হচ্ছে এই টেমপ্লেট নিয়ে কাজ করবে, তখন সে একটা জায়গায় যায় কালার চেঞ্জ করলেই সব জায়গার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ওর জন্য কি সুবিধা না, ওর খুঁজে পাইতে সুবিধা হবে এবং হচ্ছে কাজ করতেও সুবিধা হবে। যার কারণে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব তখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো যে কোন কাজগুলো করলে আমাদের জন্য সহজ হবে, কোনটা। যেমন আমরা কি করব, কিছুদিন পরে যখন প্রফেশনালি একটা টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন আমরা যে এই H1 গুলা, যতগুলা H আছে, H1 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলাকে একটা লাইনে নিয়ে চলে আসবো এবং একটা স্টাইল দিয়ে দেবো। যেমন আপনার কি হয়, H1 এ কি থাকে, ডিফল্ট একটা মার্জিন থাকে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা মানে সবগুলোর ক্ষেত্রে, যেমন এখানে উপর থেকে কিন্তু এটা নিচে চলে আসে, মানে একটা নিচে চলে আসে না, উপরে কি একটা মার্জিন আর পেডিং দেওয়া আছে। তো আমি যদি এখানে একটু কাজ করি এরকম, যে মার্জিন
0 প্যাডিং 0 করি, তাহলে কি হচ্ছে, তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন উপরে উঠে গেছেন একটু। এখন দেখেন তারপর পরে কিন্তু এটা এখানে একদম লেগে যাওয়ার কথা ছিল এবং এটা উপরে একদম লেগে যাওয়ার কথা ছিল, যায় নাই কেন? আপনার বডিতে আমরা যে বডি ট্যাগটা দিছি এখানে, এই যে বডি ট্যাগটা আছে, বডি ট্যাগ এবং HTML ট্যাগ যেটা আছে, এইটাতে হচ্ছে ডিফল্ট কিছু মার্জিন আর প্যাডিং দেওয়া থাকে। তো আমরা কি করবো সবসময় যখন কাজ শুরু করবো তখন এখানে বডি সাথে HTML দুইটারেই কিছু কোড আমরা করে নেব। কি যেমন মার্জিন 0 করে নেব, সাথে হচ্ছে প্যাডিং 0 করে নেব। এখন যদি আমি একটু রিলোড করি আবার, দেখছেন দেখতে পাচ্ছেন কি হলো, মানে এই সব সময় যখন আমরা কাজ করবো সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, এই উপরে হচ্ছে এই বডি আর HTML এই দুটাকে মার্জিন প্যাডিং 0 করে নেব, না হলে কি যখন আমরা কাজ করবো তখন এই মার্জিনটা আমাদের জন্য অনেক প্রবলেম করবে। কারণ আপনি যখন এখানে একটা ইমেজ অ্যাড করবেন তখন কি করবে, একটা মার্জিনের কারণে, যেমন আমি একটা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি, আমাদের ইমেজটা কোথায় আছে, প্যাডিংটা কি জিনিস? প্যাডিং আপনার মার্জিনটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, মানে মার্জিন তো মার্জিনই মনে হয়, যে হ্যাঁ, কতটা দূরত্বে হ্যাঁ থাকবে। দেখাচ্ছি একটা সেকেন্ড দাঁড়ান। যেমন আমি যদি H1টাকে একটু ব্যাকগ্রাউন্ড একটা কিছু দেব, না H1টাকে না দিয়ে এই যে এখন আমরা আসতেছি কিসে, এখন হচ্ছে আমরা এই ইনলাইন এলিমেন্টগুলোতে চলে আসতেছি। যেমন ডিপ একটা ইনলাইন এলিমেন্ট, ডিপ নিলাম, ডিপ নিয়ে কী করবো, এর একটা ক্লাস দেবো। আমরা সবসময় কী করবো, ডিপ নিয়ে কাজ করবো বেশিরভাগ টাইমটাতে। ডিপ আর হচ্ছে আমাদের হচ্ছে যেটা হবে কী করবো, পুরো মানে ফুল মিনিংসটা কি একটু যদি বলতেন। ফুল মিনিংসটা আমি নিজেও জানি না, আজকে দাঁড়ান আজকে এখন সার্চ করে দেখি ডিপ ফুল মিনিং। ভাই শর্টকাট নামগুলো যদি আপনি যদি ফুল নেমগুলো জানা থাকে না তখন কাজটা বুঝতে ইজি হয় আর কি। বুঝতে পারছি কি বলছে এখানে, কিছু বুঝতেছি না। ফুল মিনিং আছে এটার নাকি? কোনটা ফুল মিনিং ভাই? ডিপ যে ডিপ নিয়েছে আমরা ডিপের ফুল মিনিং করতেছি, এর কি কোনো ফুল মিনিং আছে আমি বুঝতেছি না। ভাই ডিপ দিয়ে সেকশন বোঝায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ সেটা তো আমি জানি, সেকশন ডিপ করার জন্য। ডিভিশন। আচ্ছা এটা আসলে আমি ফুল মিনিং কখনো পাই নাই, আপনারা যদি পান আমাকে একটু জানেন, বা কখনো ভাবিও না এটা নিয়ে। হ্যাঁ ডিভিশন কিছু একটা ভাই বলছে, ডিপ মানে দিয়ে হচ্ছে ডিভিশন। আচ্ছা ডিভিশন বোঝাচ্ছে, ডিভিশনকে আমরা সেকশন বলি। ডিভিশন থেকে হয়তো এইটুকু ডিপটা নেওয়া হয়েছে। ডিভিশন কি আছে, হ্যাঁ তাহলে ডিভিশন হবে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। তো আমরা যেটা করব এখানে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে একটা ক্লাস নাম দেবো। আমরা কয়েকভাবে এটাকে হচ্ছে একটা নাম দিতে পারি, মানে শুধু যদি আমরা ডিপ দিয়ে রাখি তাহলে তো কী হবে, আপনার যেমন সাপোজ এরকম ডিপ থাকলো কথার কথা এখানে 20টা, একটা ওয়েবসাইটে যদি 20টা ডিপ থাকে তাহলে কী হবে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি আমরা 20টা ডিপ নেই, কথা নিলাম 4-5টা নিলাম, নিয়ে যদি আমরা এটাকে আপাতত কাটি, এটার ভিতরে কথা H1 দিয়ে দিলাম, H1 বলে এটার ভিতরে দিলাম। এখন দেখেন কী সমস্যাটা হবে, আপনি যখন সবগুলা শুধু ডিপ নিয়ে কাজ করবেন সিএসএস সাইসা, শুধু যদি ডিপ দেন তাহলে দেখেন সবগুলো আর কি একই সিএসএস এর যে কোডগুলো করছেন সবগুলো একটার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা এখানে কিছু কাজ করতে হবে, এটাকে আমরা তো H1 বলে দিচ্ছি আবার। ভাই ডিপে মেইনলি ক্লাস ডিফাইন করতে হবে। হ্যাঁ তারপর না এমনি অনেক সময় কাজ করে আর কি, দাঁড়ান কাজ করবে, কাজ করার কথা, হ্যাঁ কাজ করছে। তো কি হলো এখন আপনি কিন্তু আলাদা করতে পারবেন না। তো এরকম আমাদের ডিপ হবে 20-30টা ডিপ হবে। তো এগুলাকে আলাদা করার জন্য আমরা কী করবো, আমরা একটা ক্লাস দিয়ে দেবো, একটা নাম দিয়ে দেবো। আপনি ধরেন একটা নাম দিয়ে দিলেন, ক্লাস দিয়ে নাম দিতে পারেন বা একটা আইডি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা কী করবো, ক্লাস দেবো। যেমন এটা যদি দেই H1 দিলাম এই ক্লাসের নাম, তারপরে এটা কী করবো আমরা স্টার্টিং ট্যাগ ইনট্যাগ দিয়ে দিলাম, দিয়ে এটার ভিতরে কী করবো আমরা তখন হচ্ছে এই H1টা যদি ইউজ করি আমরা, তখন আমরা কী করতে পারবো, এগুলোকে সবগুলোকে আমরা আলাদা করতে পারবো। এখন দেখুন সুবিধাটা কী হবে আমি বলতেছি, দেওয়ার কারণটা কি, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4। এখন দেখেন আমরা এখন কী করবো, আমরা এখন অন্য কিছু ধরে ডাক দেবো না, আমরা হচ্ছে ক্লাসের নাম ধরে ডাক দেবো। ক্লাসের নাম দিয়েছি কি H1,
আমরা যখন কোনো ক্লাসের নাম ধরে ডাক দেবো তখন আমাদের লেখার নিয়ম কি, তখন একটা ডট দিতে হবে। ডট দেওয়া মানে কি, এটা ক্লাস। আপনি বলেছেন কি, ব্রাউজারকে বলে দিলেন যে এটা একটা ক্লাস। এই এইচ ডট, শুধু এইচ ওয়ান দিলে কি হতো, শুধু এইচ ওয়ান যে ট্যাগগুলো আছে ওগুলা কাজ করবে। যখন একটু ক্লাস মানে বলবেন, মানে কেউ বুঝতে পারছি না। ক্লাস মানে একটা নাম আপনি ধরে নেন, ক্লাস মানে ক্লাস, ক্লাসের কোনো মানে নেই আমার কাছে তো। মানে একটা নাম দিলেন আপনি, ক্লাস দিয়ে একটা নাম দিলেন। তো এখন কি করলেন, এই ডট এইচ ওয়ান মানে হচ্ছে আমি শুধু এই এইচ ওয়ানকে কাজে লাগাবো। এই ক্লাসে যে নামটা দিচ্ছি, এইচ ওয়ানের যে নামটা দিলাম, এটাই শুধু সিএসএস হবে। এটা কি দিলাম আমরা, তারপর কথা কালার দিলাম, দিলাম ঠিক আছে 8242227 এই একটা দিলাম। তো এখন দেখেন কি হয়, এখন কিন্তু কি ব্যাপার, এই নামে কালার নাই নাকি। দেখেন এখন কি হয়েছে, সবগুলো কিন্তু হয় নাই, শুধু একটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের যে নিয়মটা হচ্ছে, আমরা তখন এইভাবে যখন করব তখন কি করব, আমরা তো শুধু এটার জন্য সিএসএস করতেছি। তো এরকম যদি থাকে ক্লাসের ভিতরে যদি অনেকগুলো ট্যাগ থাকে, তো আমরা একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করব। যেমন এখানে প্রথমে কি দিয়ে নেবো, যেমন এইচ ওয়ানের ভিতরে আবার এইচ ওয়ান দেবো। তার মানে কি হলো, এইচ ওয়ান যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে যে এইচ ওয়ানটা আছে সেটা এখন শুধু এই সিএসএসটা পেয়ে যাবে। বুঝতে পারছি? কেননা এখন যদি এখানে ধর মনে করেন যে আরেকটা যদি থাকার কথা বলতে, এখানে যদি একটা থাকে, কি থাকে সেটার নাম দিলাম, কিছু একটা টেক্সট দিলাম এখানে। যদি আমি এটা বলে দেই, তার মানে কি হবে, শুধু এই সিএসএসের ভিতরে শুধু এই এইচ ওয়ানটা হচ্ছে কালার হবে, শুধু এইচ ওয়ানটা হচ্ছে, এটা কিন্তু হয় নাই। কিন্তু আপনি যখন শুধু এইভাবে দিবেন, তখন কি হবে, তখন হচ্ছে পুরোটাই আবার কালার হয়ে যাবে, এই যে। তো এই জন্য কী করবো, আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা যেটাকে ধরে কাজ করব, ক্লাসের ভিতরে যদি ট্যাগগুলো থাকে ওগুলোকে আলাদা আলাদা করে দেবো। ঠিক এইভাবে যে এইচ ওয়ান, এটা কোনো একটা নাম দিতে বেস্ট হবে, ক্লাস ওয়ান দিলাম, এটার নাম সেভ করো, কি ক্লাস ওয়ানের ভিতরে কি এইচ ওয়ান, এই হচ্ছে এইচ ওয়ান, এটা গেলো একটা। এরপরে আমরা কি করব, ক্লাস ওয়ানের ভিতরে কি আছে, আমাদের পি আছে, আমরা পিটাকে ভাগ করে দিলাম। তখন কি হলো, এখন মানে কি হলো, এখন কিন্তু দুইটাকে আমরা আলাদা করতে পারলাম। বুঝতে পারছি? এটুকু বুঝেন নাই কি? বুঝতে পারছি। এর মানে হচ্ছে কি, আপনি যখন বড় বড় প্রজেক্ট করবেন তখন আমাদের ঠিক এইভাবে ভাগ ভাগ করে নিয়ে কাজ করতে হবে। কারণ হয়তো বা আপনার এই এইচ ওয়ানের কি বলে এটাকে, ফন্ট ফ্যামিলি একরকম হবে, ফন্ট সাইজ একরকম হবে। এখানে যদি আরেকটা এইচ ওয়ান থাকে সেটা হয়তো অন্যরকম হতে পারে, বা এইচ টু থাকতে পারে, সেটার অন্য কালার হতে পারে। এগুলাকে আলাদা আলাদা করার জন্য আমরা কি করবো, ক্লাস ধরে ধরে হচ্ছে এইভাবে আর কি কাজগুলো করে যাবো। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন, মানে যেহেতু HTML CSS মোটামুটি সবারই বেসিক আছে, এখানে প্রায় 90% সবারই একটু বেসিক আছে, অনেকে খুব ভালো পারেন। তো আমি এই জন্য একটু কী করে যাচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা ওয়েবসাইটের বেসিক যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে শুরু করব। প্রথমে কি থাকে একটা ওয়েবসাইটের, দেখেন যদি একটা ওয়েবসাইট নিয়ে আমরা কি নিতে পারি, যে কোনো একটা টেমপ্লেট দেখি। স্লো নাকি, দেখেন একটা ওয়েবসাইটে কী থাকে, প্রথমত কী থাকে, উপরে একটা, এটার নাম হচ্ছে মেনু বার, আর পুরাটার নাম হচ্ছে হেডার। এখানে আপনি আরও যদি থাকতো, এখানে যদি একটা স্লাইডার থাকতো, স্লাইডারটাও হেডারের আন্ডারে পড়তো। ওকে, এটাকে আপনি যেভাবে ভাগ করেন, কিন্তু নিয়ম হচ্ছে
উপরে যে অংশগুলো থাকবে সেটাকে হেডারের মধ্যে ফেলে বাকি অংশগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া। তো এখানে যেমন দেখতেছেন নিউজ, বিজনেস অপশন, এই যেগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে হেডার, এটুকু নাম হচ্ছে নেভিগেশন বার। যেভাবে নাম আপনি ডাকতে পারেন। যদি এটা আর একটু বড় থাকতো, যদি এখানে একটা স্লাইডার থাকতো, তাহলে পুরোটাকে আমরা হেডার বলতাম। হেডার বলে আমরা সেকশন ভাগ করে দিতাম। এটুকু থাকতো লোগোর জন্য লোগো সেকশন, এটুকু থাকতো নেভিগেশন সেকশন। নেভিগেশন বার বলতে পারি আমরা, এটাকে মেনু বারও বলতে পারি। ঠিক আছে, তো আমরা এরকম একটা নেভিগেশন বার আজকে বানাবো। এই যে আমরা শুরু হলো, ধরেন এখানে এরপর থেকে আমাদের আসলে ওইভাবে আলাদা করে দেখতে হবে না। দেখবেন যে প্রজেক্ট চলতে চলতে আমরা তখন প্রত্যেকটা আমাদের ট্যাগগুলো চলে আসবে সামনাসামনি, তখন আমরা এমনিতেই বুঝতে পারবো কোনটা কী কাজ হচ্ছে। কারণ আমি তো কী করব, প্রত্যেকটা কোড একটা করে লিখবো, সেভ দেবো, রান করব। তাহলে কি করতে পারবেন, আপনারা ধরতে পারবেন কোথায় কোনটার জন্য কি কাজ হচ্ছে। বুঝতে পারছি? স্যার ভাই আমি কি ড্রপ ডাউন মেনু বানাবেন? না, জাস্ট নর্মাল একটা মেনু হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখন একটা মেনু বার বানাবো। তো তার জন্য আমরা কি করব, প্রথমে একটা ক্লাস নিয়ে নেব। এই পুরো জিনিসটার জন্য একটা ক্লাস নিয়ে নেব। আগে কী দিলাম, এখানে একটা ডিভ নিলাম, নিয়ে একটা ক্লাস নিলাম। ক্লাসের নাম দিলাম কি, নেভ দিলাম ক্লাসের নাম, বা নেভ ভার। ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দিলাম আমরা। তো প্রথমে আমরা কী করি, এটা কাজ করে নেই। ওকে, তো আমাদের প্রথমে কি এটা তো আমাদের কমন থাকবে, পেডিং আর হচ্ছে মার্জিন বডির 0 করে রাখবো। এখন আমরা দেখেন কী করতেছি, এই সেকশনটা নিয়ে কাজ করতেছি, বা এই সিএসএস নিয়ে কাজ করতেছি। আমরা এটাকে কল করার নিয়ম কি, ডট দিয়ে আমরা এটাকে কল করলাম। এখন আমাদের কি লাগবে, এটা একটা ওয়াইড লাগবে, হাইট লাগবে। তো আমরা একটা ওয়াইড দিয়ে দিচ্ছি কি 100%। 100% মানে কি, 100% মানে হচ্ছে পুরো যত বড়ই ডিসপ্লে থাকুক, আপনি যদি যখন এখানে ফিক্সড করে দিবেন, আমি দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলেও কাজ করে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াটা হচ্ছে বেটার। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করবো, এখানে দিলাম রেড। ঠিক আছে, এখন দেখেন এটা একটা হাইট দিতে হবে। হাইট না দিলে আপনার এখন কিছু দেখাবে না, কোনো যদি কন্টেন্ট না থাকে। কিছু দেখতে পাচ্ছি না আমরা, এটার একটা হাইট দিব। আমরা হাইট দিলাম 45 পিক্সেল। দেখতে পাচ্ছেন? তো আপনি যখন পার্সেন্টেজ বলে দিবেন, তখন সুবিধাটা হচ্ছে যত বড়ই হোক, যত বড় ডিসপ্লে হোক, ওইভাবে ওই পার্সেন্ট অনুযায়ী, ওই ডিসপ্লের সাইজ অনুযায়ী ও পার্সেন্টেজ ভাগ করে নেবে। কিন্তু আপনি যখন একটা ফিক্সড বলে দিবেন যে এটা সাপোজ কথা 800 পিক্সেল, তখন হচ্ছে আপনার যদি এরকম আসবে, এটা কিন্তু তখন কি আপনি একটা জায়গায় ফিক্সড হয়ে গেলেন। ঠিক আছে, যদি আপনার যে ডিসপ্লেতে একজন ভিউয়ার্স ভিজিট করবে ওয়েবসাইটটা, তার ডিসপ্লে যদি 800 পিক্সেল না হয়, তখন কি সে এরকম দেখতে পাবে, এটা কি হলো। তো আমরা এখন প্রিপেয়ার করি যেটা বেস্ট হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করা। পার্সেন্টেজ দিয়ে করলে কী হবে, আপনার মোবাইলে যখন দেখবে তখনও সে পারফেক্ট দেখতে পারবে। বড় ডিসপ্লে হোক আর ছোটো ডিসপ্লে হোক, সব জায়গায় সে পারফেক্ট দেখতে পারবে। ভাই পার্সেন্টেজ ছাড়া আরেকটা পদ্ধতি কি একটু বলবেন? আর কিছু ইএম আছে, ইএম আছে, তারপর হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো একটু বলে দিন, ভালো হয় তাহলে। আচ্ছা, একটা করে দেখাচ্ছি আমি সবগুলোই দেখাবো। এগুলো আসবে, যেমন আমি শুরু করছি না ভাই, সবই আমি দেখাবো, কোনোটাই বাদ দেবো না। যতগুলো অপশন আছে, কেননা আমি তো একটা কাজ করবো না, একটা ভাবে মেনু বার বানাবো। যখন আমি এখন তো দেখাচ্ছি সবার জন্য উদ্দেশ্য করে, যে যেন যে শুরু করছে সেও বুঝতে পারে। কারণ একসাথে দুইটা তিনটা একবার দেখাইলে কি হয়, অনেকে গুলাই ফেলে যেখানে কি দিবে সে। ঠিক স্যার, আমরা কমপক্ষে 8-10 রকমের হচ্ছে নেভিগেশন বার দেখবো। মানে আমি আশা করি মানে খুব ইউনিক কিছু নেভিগেশন বারও নিয়ে আসবো আমরা, যেগুলো আসলে কখনো করি নাই বা দেখি নাই। যারা কাজ করতেছি তারা হয়তো বা ওইভাবে চিন্তা করি নাই, এরকম কিছু খুঁজে বের করবো। সবাই মিলে আলোচনা করবো আমরা যে আর কি স্টাইল করতে পারি। তখন আমরা একটু আলাদা স্টাইল করতে যাবো, তখন কিন্তু আমাদের মধ্যে তখন অনেক কিছু চলে আসবে যেগুলো আমাদের লাগবে, যেগুলো দিয়ে আমরা হয়তো কাজ করি নাই। যারা কাজ করতেছে এখনো,
হয়তো বা তখন ওগুলো নিয়ে কাজ করি না, এখন কাজ করা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যেটা দেখাচ্ছি এটা দেখতে থাকেন, এটা শেষ করি আগে। আচ্ছা, এটা কি পুরাটা হয়ে গেল? ঠিক আছে, তো আমার মনে হচ্ছে এটা একটু আর একটু বাড়াইতে পারি আমি। ওকে, এখন দেখেন আমরা কি করব। এখন আমরা একটা কি মেনু বার বানাবো। প্রথমে একটা কি ক্লাস নিলাম, এটাকে ফিক্সড করে নিলাম, কারণ এটা নিলে সুবিধা কি, আমরা যখন এখন তো শুধু আমরা নেভিগেশন বার দেখবো, এরপর হয়তো কালকে লোগো সহ দেখবো, তো তখন কি সেকশনগুলো ভাগ করে নিতে হবে আমাদের, এই আলাদা আলাদা করে নিতে হবে। যে লোগোর জন্য একটা সেকশন রাখবো, শুধু আপনার এই মেনুগুলোর জন্য একটা সেকশন রাখবো, এরপরে একটা সার্চ বার থাকবে, সেই সার্চ বারের জন্য আলাদা একটা সেকশন থাকবে, এরকম আলাদা আলাদা করে নেব। যার কারণেই তখন আমাদের ঠিক এই যে এরকম একটা নিববার নামে একটা আলাদা সেকশন নিয়ে নিতে হবে, ক্লাস নিয়ে নিতে হবে। তো আমরা এখন কি শুরু করবো, আমাদের নেভিগেশনের জন্য কি আছে, মেনু বার তৈরি করার জন্য আমাদের কি আছে, একটা ট্যাগ আছে HTML এর, সেটা কি নেভ ট্যাগ। ঠিক আছে, এটা একটা HTML এর একটা ডিফল্ট ট্যাগ, আপনি এটা দিয়ে করতে পারেন, আপনার মতো করে আপনার ক্লাস দিয়ে করতে পারেন, কিন্তু এটা দিয়ে করাটা বেস্ট। কেননা আপনি যখন এই ডিফল্ট ট্যাগ দিয়ে করবেন, তখন যখন গুগলে আপনি SEO করবেন, তখন গুগল তো SEO যখন করেন আপনি, এটা তো ম্যানুয়ালি কেউ করে না, এটা হচ্ছে বট সব কিছু দেখে। তো বট যখন এটা রিড করবে, তখন এই যখন ডিফল্ট কোডগুলো সে পাবে, তখন সে বুঝে নিতে পারবে কোনটুকু তার নেভিগেশন বার, কোনটুকু হেডার, কোনটুকু ফুটার, এগুলো সব সে তখন ধরে ধরে আলাদা আলাদা করে বুঝে নিতে পারবে। তখন বুঝে নিলে সুবিধাটা কী হবে আমি একটু বলে দিচ্ছি, এটাও দেখা দিচ্ছি, এটার অংশ না, তারপরে দেখাচ্ছি। প্রথম আলোতে যখন আমরা যাই, তখন দেখেন এগুলোকে আলাদা দেখতে পাচ্ছি আমরা, এটা আলাদা মনে হচ্ছে না একটু? জি ভাইয়া। নর্মালি বাকিগুলো কিন্তু এরকম আসে, কিন্তু এটা কি একটু অন্যরকম আসছে না? তার মানে কি এগুলো কি তার হচ্ছে মেনু বার। আপনি যেন ঢোকেন, এই যে খেলা, বিশ্ব, বাংলাদেশ, প্রতি, বিনোদন, দেখতে পাচ্ছেন বিশ্ব, বাংলাদেশ, বিনোদন। তো আমরা কি করবো, ডিফল্ট যে ট্যাগগুলো আছে, যেহেতু এটা বলে দিয়েছে এটা নেভিগেশনের জন্য আলাদা যে ট্যাগ আছে, আমরা সেই ট্যাগগুলো ইউজ করবো। এরপরে দেখেন কি আসবে, এরপরে হচ্ছে আমাদের ইউএল, মনে আছে ইউএল করছিলাম আমরা? আন্ডারলাইন ইউএল, আনঅর্ডার লিস্ট, আন্ডারলাইন না, আনঅর্ডার লিস্ট মানে কি, ওয়ার্ডেরই থাকে, তাই না? হ্যাঁ, তো এরপর আমরা কি করব, এটাকে হচ্ছে লিস্ট করব, এলআই। এরপর এখন আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে কেন, যখন আপনি ধরেন 5টা পেজ বানাবেন, একটা হচ্ছে হোম পেজ থাকবে, একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, তারপরে একটা হচ্ছে গ্যালারি পেজ থাকবে, সেগুলো তো নিয়ে যেতে হবে। যখন একটা ভিজিটর ভিজিট করবে, তখন যেন সে ক্লিক করলে সেই লিঙ্কগুলোতে যায়। তো আমরা আপাতত কী করবো, আপাতত আমরা এখানে একটা হ্যাশ দিয়ে রাখবো, মানে ফাঁকা রাখলাম আর কি। তো আমাদের কি হবে, টাইটেলগুলো এখানে দেবো আমরা, অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে এন্ডিং ট্যাগের মাঝখানে, এটা দিলাম হোম। তো এখন এটা আমরা কপি পেস্ট করি। আচ্ছা আচ্ছা স্যার, এটাকে মানে যে লিস্ট ট্যাগের মধ্যেই রাখবো, এটা কি করে মানে কি করে বুঝলেন, মানে এটা কি করে বুঝার না, এটাই আমরা রুলস, সবাই যারা শিখছে এই পর্যন্ত সবাই এইভাবে শিখছে আর কি, এটা একটা রুলস আপনি বলতে মানে পারেন। মানে লিস্ট ট্যাগে কেন, মানে কোনো তো কারণ থাকবে তাই বলছি। লিস্ট ট্যাগে না, এটা দেখেন আপনি আনঅর্ডার লিস্টে আছে, আমরা আনঅর্ডার লিস্টটাকে নিয়ে নিছি, কিন্তু প্রথমে আনঅর্ডার লিস্ট নিয়ে দেন পরে লিস্ট করছি। এর মানে কি বোঝাচ্ছি, আমরা এই জিনিসগুলোকে যদি লিস্ট না করি, একটা কি বলে একটা, যেমন এটাকে যখন আমরা লিস্ট করছি, তার মানে কি আমরা এটাকে একটা সেকশনে রাখতে পারবো, যার জন্য আমাদের কি কোড অনেক কম করতে হবে। আমরা যদি আলাদা আলাদা করে করতাম, যদি সাপোজ কথার কথা আপনি এই এলআই ছাড়া বা ইউএল ছাড়া, এগুলো ছাড়া করতেন, আপনি করতে পারবেন, সমস্যা নেই, বাট তার জন্য আপনাকে 4 থেকে 5 ডাবল হচ্ছে কোড বেশি করতে হবে। কিন্তু আপনার হচ্ছে এটা আপনি ধরে নিতে পারেন যে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা রুলস, এই রুলস অনুযায়ী আপনাকে মেনু বার বানাইতে হবে, নেভিগেশন বার বানাইতে হবে। যত বড় বড় প্রোগ্রামার আছে সবাই এক নিয়মে করে, এটাই নিয়ম, এটাই রুলস, এর কোনো মানে আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই আর কি, আমি এই ব্যাখ্যাটা দিতে পারলাম। যদি আমার থেকে কেউ ভালো একটু জানেন তাহলে বলতে পারেন, এর ব্যাখ্যা যদি কিছু থাকে, নতুন কারোর কাছে যদি কিছু থাকে। আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা একটু দেখবো জিনিসটা কেমন আছে।
তার আগে একটা কিছু কাজ করি, এখানে কিছু দিয়ে নিই। ভাই এইগুলো আপনি সবগুলো হোম দিচ্ছেন না, একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতেছি, কপি পেস্ট করি কোনটা। আরে কিবোর্ডটা আমার কাছে চলেছে। আরে আল্লাহ, কি হলো এটা? হ্যাঁ একটা কথা কই জি বলেন ভাই। হ্যালো, ভাই থাক না না সমস্যা নেই, বলেন বলেন। হ্যালো নাইম ভাই, কিছু বলতে চাচ্ছিলেন নাকি? ভাই ক্লাসের শেষে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি করবো এখন, এটা আমরা একটু চেক করি জিনিসটা কেমন আসছে। হ্যাঁ জিনিসটা এ আসছে তাই তো, কিন্তু আমাদের তো এইরকম থাকলে তো হবে না, আমাদের এরকম লাগবে। তো এখন আমরা এটার জন্য কাজ করবো। আমরা প্রথমে কি করব দেখেন, প্রথমে আমাদের কি দরকার, প্রথমে হচ্ছে আমাদের এই ডটগুলো দরকার নাই, সাথে হচ্ছে নিচের এই হচ্ছে আন্ডারলাইনগুলো দরকার নাই তাই তো, সাথে হচ্ছে আমাদের টেক্সটের কালারটা লাগবে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে এই ডটগুলোকে দূর করি। তো ডটগুলো কেন আসছে, আমরা যখন এই যে এলআই ইউজ করছি, লিস্ট ইউজ করছি, যার কারণে এই ডটগুলো আসছে। তো আমরা এখন কি করব, প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা কোথায় আসি, প্রথমে এখানে আসি তাই তো, প্রথমে আমরা এখানে আসি, এটাকে নিলাম। এরপরে কোথায় আসি, এরপরে আসি এখানে আসি, এটাকে নিলাম। এরপরে কোথায় আসি, এখানে আসি। এখন এখানে অনেক সময় হচ্ছে, এখানে অনেক সময় ডিফল্ট হচ্ছে আপনার এই মার্জিনাল পেডিং থাকে। তো প্রথমে এখানে থেকে আমরা মার্জিনাল পেডিং দূর করে নিই, পেডিং 0 মার্জিন 0। কোনো চেঞ্জ দেখতে পাই কিনা দেখি, আমরা দেখতে পেয়েছি চেঞ্জ। আচ্ছা এরপরে কি, এরপরে আমাদের মার্জিন দূর করলাম, এরপর কি লিস্টের যে ডটগুলো আছে ডটগুলো দূর করব। তার মানে এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। এখান থেকে আমরা শুরু করলাম, এখানে শুরু করে কি আসবে, এলে আসবে। এর কি করবো, এর হচ্ছে এটাও কি ডটগুলো কি একটা লিস্ট স্টাইল তাই তো, লিস্ট স্টাইল নিলাম, এটাকে নান করে দেব। এগুলো হচ্ছে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ওই এখন আর নাই। আচ্ছা এখন আমরা দুইটা কাজ করতে পারি। আমরা কি করবো এখন, এগুলো তো হচ্ছে আমাদের উপরে নিচে আছে, এভাবে লিস্ট আকারে আছে, কিন্তু আমাদের লাগবে তো লেফটে রাইটে, লেফটে লাগবে আমাদের। এগুলো সবগুলো কি লেফট সাইডে থাকবে, লেফটের দিকে থাকবে। তো আমরা কী করবো, এর জন্য এই এলআইটাকে ফ্লোট লেফট লেফট করে দিলাম। এখন কি হবে, এগুলো সবগুলা লেফটে চলে গেল, কিন্তু একসাথে হয়ে গেছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখি, আমরা যদি রাইটে দিতাম কি সমস্যা হতো আমাদের, রাইটে দিতাম আমরা তাহলে আমাদের কী সমস্যা হতো, রাইট থেকে শুরু হতো। এখন আপনি যে পাশে চান, তো আমরা সবসময় লেফট করি এটাকে। রাইটের প্রয়োজন হলে আমরা তখন কি করি, এখানে হচ্ছে আলাদা আরেকটা হচ্ছে ক্লাস নিয়ে, একটা সেকশন নিয়ে, আলাদা সেকশন নিয়ে সেটাকে লেফট সাইডে রাইট সাইডে এনে দেন আমরা হচ্ছে রাইট সাইডে ইউনিফর্মগুলো বানাই। আমরা এখানে লেফট রাখলাম। এখন এখন আমাদের কি লাগবে বলেন আপনারা, লাইনগুলো তো দূর করতে হবে। ওকে এখন আমরা কি করবো, এটাকে কেউ যদি না বুঝতে পারেন ভাই বলবেন, অনেকে বুঝতে পারছেন সেটা ঠিক আছে, বা অনেকে যদি দু একজনের যদি না বুঝতে পারেন বলবেন একটু। স্যার মানে ফ্লোট এটা লেফট, ফ্লোটটা কি জন্য এটা বুঝবো। ফ্লোট হচ্ছে আপনার পজিশনটা কোন দিকে দিবেন আপনি, মানে আপনার যে কি বলে এটাকে ট্যাগটা থাকবে বা এলিমেন্টটা থাকবে, এলিমেন্টটাকে এই ফ্লোটটা শুধু এখানে ইউজ হয় এরকম না, সব জায়গায় ইউজ হতে পারে, এলিমেন্টের জায়গায় ইউজ হতে পারে। যে একটা এলিমেন্ট করলেন আপনি, একটা বক্স করলেন, বক্সটা দুইটা বক্স করলেন, কথা কথা দুইটা বক্স, এটা রেড বক্স, এটা হচ্ছে আপনার হচ্ছে গ্রিন বক্স। রেড বক্সটা বড় আছে, গ্রিন বক্সটা ছোট আছে।
আপনি যাচ্ছেন রেড বক্সটা লেফটে থাকবে, গ্রিন বক্সটা রাইটে থাকবে, তখন কি করবেন? তখন আপনার যে কোনো একটা বক্সকে লেফট করে দিলে, যদি আপনি রেডটাকে লেফট করে দেন তখন হচ্ছে গ্রিনটা আপনার রাইটে থাকবে, রেডটা হচ্ছে লেফটে চলে আসবে। সামনে আরও দেখবেন আরও অনেকগুলো, মানে এই জিনিসটা সব জায়গায় কাজে লাগে, এখানে না শুধু। এটা নতুন একটা আসছে, আপনার করা যায় এটাকে, কি বলে এটাকে ভুলে গেলাম, ফ্লেক্স। তো এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা এটা কি অ্যাট্রিবিউট? হ্যাঁ, এগুলো সব অ্যাট্রিবিউট, সিএসএস অ্যাট্রিবিউট। তো এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে এই আন্ডারলাইনগুলো দূর করব, তার আগে দূর করব হচ্ছে, এখন আমরা তাহলে কি আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন কার কাজ? এই যে অ্যাঙ্কর পয়েন্টের কাজ, এটাকে নিয়ে কাজ করি। নিলাম এর কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেখেন এগুলো সব গায়ে গায়ে লাগে আছে, এগুলো সব গায়ে গায়ে লাগে আছে, ঠিক আছে? এখন দেখেন আমরা কি করবো, এটাকে প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, মার্জিন হচ্ছে, আচ্ছা সামনে বক্স নিলে আরো ভালো করে বুঝতে পারবো প্যাডিংটার মার্জিনটা। এখন একটু দিয়ে নিই, প্যাডিং দিলাম, এটা হচ্ছে এত পিক্সেল বা এত পিক্সেল, দেখি। আচ্ছা আরেকটা প্যাডিং দিতে পারি আমরা জন্য। আচ্ছা এটাকে এখানে প্যাডিং টপ করে দিই। ভাই এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেন। আচ্ছা ইনলাইন ব্লক ছাড়াও হবে এটা, জানা একটা সেকেন্ড। কি বলে এটাকে, টেক্সট ডেকোরেশনটাকে নাম করে দেবেন। টেক্সট ডেকোরেশন মানে হচ্ছে নিচে যে আপনি এটা দেখতে পাচ্ছেন আন্ডারলাইনটা, এটা। আচ্ছা তারপর এটাকে ফন্টটাকে, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, কালারটা একটু চেঞ্জ করি, আবার তো ব্ল্যাক থাকুক। ওকে, এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা অন্য কিছু দিতেছি। এখন এটাকে কাজ করে, এটা কি সমস্যা দেখতেছি। আচ্ছা এটাকে আমরা যেটা করব, এখানে ফ্লোট না করে এটাকে এখানে ফ্লোট করব। ওকে ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে পেডিং আছে কি 20 পিক্সেল আর 10 পিক্সেল, কোনটা কি? 20 পিক্সেল হচ্ছে উপর থেকে নিচে নামাইছে এটাকে 20 পিক্সেল, আর 10 পিক্সেল হচ্ছে লেফট থেকে রাইটে নিচে 10 পিক্সেল। এটা যদি আমি বাড়াই 20 পিক্সেল যদি করি, বুঝতে পারছেন? এখন আমাদের যেটা একটা কাজ ভুল করছি, যে এস 10 পিক্সেল যেটা, ওইটা আপনার দুইটার মধ্যবর্তী যে ইয়াটা, ওটা বোঝাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই মাঝে ফাঁকাটা আছে, মানে আমরা রাইট থেকে লেফট থেকে রাইটে আগে সরাইছি এটাকে। এখন আমরা যে জায়গায় একটা কাজ ভুল করছি, টপ বটমে জি বলেন ভাই। আচ্ছা এরপরে আমরা যেটা এখানে আরেকটা কাজ ভুল করছি, যেটা হচ্ছে মাঝখানে একটা আমরা চাচ্ছিলাম, মানে আর এত বড় হয়েছে এটা,
আমরা চাচ্ছিলাম কি, এটা হচ্ছে তো একবারে গায়ে গায়ে ঘেসে গেছে সাইডে, আমরা চাই এটা এটা মাঝামাঝি একটা পজিশন আসুক। আমরা তার জন্য কি করবো, এখানে নেভিগেশনটাকে ধরবো নাকি আর একটা ক্লাস নিব? আচ্ছা নেভিগেশনটাকে ধরি, নেভারের পর আছে এটাকে ধরলাম। এটার ওয়াই দিয়ে দিচ্ছি আমরা 80% এবং মার্জিন 0 পিক্সেল অটো। এখন মার্জিন 0 পিক্সেল অটো মানে হচ্ছে সব দিক থেকে হচ্ছে 0 পিক্সেল অটো, লেফট রাইট কর্নার যেটা বুঝে নেবে। ভাই কোন নাম? বুঝতে পারছেন এখন? ঠিক আছে, আমাদের 8% নিলে মানে 80% নিলেই হয়, কারণ 80% নেওয়া মানে হচ্ছে আপনার মোটামুটি যেগুলা ডিসপ্লে আপনার আগের ডিসপ্লে স্যামসাংয়ের যে আগের ডিসপ্লেগুলো ছিল 1100-1280 পিক্সেলের, ওগুলো তো আর কি তখন ঠিকঠাক মতো আসবে। আপনি এটা যত ছোটো করেন না কেন দেখবেন ঠিক একই অবস্থায় থাকবে। আচ্ছা গেল, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমরা কী করতে পারি এখানে, আচ্ছা এখানে আরেকটা কিছু করতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে কিন্তু যেমন অন্যগুলোতে কি হয়, এই যে একটু হোভার ধরলে, আর এই হোভার মানে হচ্ছে যে আমাদের কার্সার, এই মাউসের কার্সার ধরলে কি হয়, এটাকে বলে হোভার। যখন আপনি কার্সার ধরবেন যেটা চেঞ্জ হচ্ছে এটা হোভারের জন্য হচ্ছে। এখানে একটু বোঝা যাচ্ছে যে এটা সিলেক্ট হচ্ছে, এখানে কিন্তু আমাদের সেটা হচ্ছে না, কোনটা সিলেক্ট হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমরা কী করবো, আমরা এটা একটু হোভার দিয়ে দেবো, নিলাম আচ্ছা এখন আমরা কি করবো, ঠিক আছে। হ্যাঁ লোড হচ্ছিল না, দেখতে পাচ্ছেন? ভাইয়া ওই যে বিডি নিউজের মতো যদি বক্স আকারের হইতো এরকম হলে কি করতে হবে? তখন সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ওভারটা এখানে দিলে হবে না, তখন আমরা মানে আপনি যখন ডিজাইন ঠিক করবেন তখন আপনার প্রথমে ভেবে নিতে হবে। তখন আমরা কি করছি, এটাকে ফ্লট করছি না, আমরা যখন এটাকে ফ্লট করছিলাম ওটা, তাহলে যদি আমরা পুরো বক্সটাকে নিতে চাই তখন ওটাকে আমাদের যে এলাইটাকে করতে হবে, মানে লেফট করতে হবে। এখনও হবে, এখন আমি করে দিচ্ছি, চার শুধু এটাকে ব্যবহার করতে হবে, তখন আপনি এটাকে ব্যবহার করতে হবে। এটা যদি হোভার করি, হোভার ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার নিয়ে আসি, মনে করতেছি না। আচ্ছা আরেকটা টুলস দেখাই আপনাদের, যেটা হচ্ছে নর্মালি সিএসসিতে করা যায়, কিন্তু আমরা এই টুলস ইউজ করতে পারি, এটা সহজ আর কি, কিন্তু কালার ম্যাচ করা যায়। নাম হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দাও। কালার জিলা। হ্যাঁ দিয়ে দিচ্ছি। কালার জিলা থেকে কী করে, কালার মেক করা যায়। এটা সিএসএস দিয়ে, নর্মাল সিএসএস দিয়ে করা যায়, বাট এটা সময় কম লাগে আর এখানে দেখা যায় আর কি, প্রিভিউ দেখে কাজ করা যায়। যেমন আমরা এখানে অনেক রকম কালার আছে, এগুলো সব দিতে পারবো। এটা আমরা যদি ইয়ে দিয়ে দিই, কপি করলাম, এটা যদি আমরা এটা করি, নেভিগেশনটা করি, এটা না, যদি এখানে দিয়ে দিই কী করতে পারবো, এটা কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে আরও মজার কিছু কালার আছে, এটা দেখি। মানে আপনার এখানে এইটা নানানভাবে ট্রাই করবেন আর কি। গার্ডিয়ান কালার করার আরও একটু ওয়ে আছে, সবগুলো দেখা দেবো ইনশাআল্লাহ। ভুল করছি কোনো একটা, না এই যে দেখতে পাচ্ছেন,
মানে এখান থেকে আপনার কালার নিতে পারেন আর কি, কালার আপনার মেক করা যায় এখানে নিজেদের মতো করে, আপনার মতো করে কালার মেক করতে পারবেন। আমরা আগে কালারে চলে যাই, এখানে এটা থাকুক আপাতত, এটা ভালো লাগে, লিপটা দিতে অনেক লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে একটা কালার নিয়ে নিই। কথার কথা যদি কোনো এটা দিয়ে থাকি, এটা দিয়ে দিচ্ছি, দিলাম একটা কিছু আপনি। তো গোবার যাই। ভাই আমার কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপরে যাচ্ছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আজকে তো হ্যাঁ, আজকে আর আগাবো না, এইটুকুই থাকবে, আমি এইটুকু প্রথম থেকে বুঝাবো। কারণ এই হোভারটা ঠিক করে নিয়ে, এই হোভারটা এখানে আপনি যে কাজটা করছেন তাহলে একটু দিয়ে দিন। হ্যাঁ, সেটা তো দিবই অবশ্যই। এটা হোভার হওয়ার না হওয়ার কারণ, ভাই উনি মেইনলি হচ্ছে ওই যে হোভার করলে যে বক্স আসে ওইটার কথা বলছিল। হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, কিন্তু ওটা এখানে আমাদের যেটা ভুল করছি আমরা, পেডিং মার্জিনটা এখানে হবে, এখানে দিতে হবে। পেডিং মার্জিন না হলে এখানে কাজ করবে না। পুরোটা হয়ে গেছে, দাঁড়ান এটাকে সমাধান বের করতেছি। ও আচ্ছা, এই সমাধান হচ্ছে এই যে ফ্লোরটাকে এখানে নিয়ে আসতে হবে। মানে আপনি যখন ডিজাইন করবেন তখন আর কি এই জিনিসটা আপনার প্রথমে সেট আপ করে নেবেন যে কীভাবে ডিজাইন করবেন। দেখতে হয়েছে? হ্যাঁ ভাই এখন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে যখন ডিজাইন করবেন আপনার তখন আর কি সেট আপ করে নেবেন যে কোন জায়গাটায় আপনি হোভারটা দিবেন। এখানে যদি আপনি হোভার দেন তখন হচ্ছে আপনি যে এটাকে কাজ করবেন, এই যে এলাইতে আসা হচ্ছে এগুলো প্যাডিং মার্জিন দিয়ে ফ্লোট করে দেবেন। আর যদি না আমি এখানে রাখবো না, আমি শুধু এই টেক্সটটাতে রাখবো, তখন এতে দিয়ে দেবেন, তখন আর ওখানে কাজ করবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটা কথা বলছি, ইনলাইন সিএসএস দিয়ে যদি করি এইচটিএমএল এর ভিতরে তাহলে কোনো সমস্যা নেই আছে? কোনো সমস্যা নেই। তাহলে যে সবগুলো কোডে যেরকম করে ধরেন কথা কপি করে তারপর এটা কিসে হবে, এতে হবে কথা। তাহলে এই যেখানে আসতে হবে, এখানে আগে দিতে পারেন, পরে দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। আমি যখন আগে দিলাম, স্টাইল লিখে এক লাইন করে নিয়ে গেল, এই যে এরকম মানে ইনলাইনে তো একটু ঝামেলা আছে সেটা জানি, কিন্তু ইনলাইন করলেও তো সমস্যা নেই, তাই না বলছি। কোনো সমস্যা নাই, যে এইভাবে ধরে সবগুলো এতে দিতে হবে, একই জিনিস সবগুলোতে ইউজ করতে হবে। তো এর থেকে এটাই ভালো না? ইনলাইনটা হলো, ইনলাইনটা ইউজ হয় খুব কম। হ্যাঁ, আমি এই পেজটাই দিয়ে দেবো, এই পেজটা এবং ওই যে ওই ফোল্ডারটাই জিপ করে দিয়ে দেবো আমি আপনাদেরকে। ভাইয়া আরো একটা কথা আছে, বলছি যে মনে করেন কোন একটা ওয়েবসাইট যখন তৈরি করব তখন এই যে ইনলাইন সিএসএস না করে এখন যেভাবে করছেন এভাবে করলে তো সমস্যা নেই। না এটাই নিয়ম, আপনাকে এইভাবে করতে হবে। আমি যেভাবে করছি এটাই হচ্ছে রুলস, আপনি এইভাবে করবেন। ইনলাইন করবেন কেন? ইনলাইন যদি করেন আপনাকে বলবে তো কে কাজ শিখাইছে, তাহলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। মানে ইনলাইন করা যাবে না, ইনলাইন ক্ষয় ইউজ খুব কম। মানে এমন হয় যে, যেমন কথার কথা, কোনো একটা বড় একটা ওয়েবসাইটে কোনো একটা জিনিস নতুন অ্যাড করছেন, ওই জায়গাটায় কোনো একটা হালকা একটু চেঞ্জ দরকার, তখন আমরা কী করি, হালকা ওই যে ইনলাইনে একটু হয়তো বা ওখানে একটু ছোটো একটা টেক্সট আছে, ওই টেক্সটটা বাড়াই দিই। আমি বেশিরভাগ ইউজ করি কোন জায়গাটায়, যেমন নিচে যে কপিরাইটটা থাকে ওই জায়গায় অনেক সময় আমি হালকা 2-1 লাইন অ্যাড করে দিই। 2-1 লাইন অ্যাড করা যায়, ওটা ব্যাপার না। এখন আমাকে বলেন এই জায়গায় কেটা কি বোঝেন নাই, কার মাথার উপর দিয়ে গেছে, কোন লাইন বোঝেন নাই, কি বোঝেন নাই, পুরোটা বলেন, আমি পুরোটা ডিটেলসটা দিয়ে দিচ্ছি। ভাইয়া সিএসএস এর ঢোকেন। ওকে, এখন কি করতে হবে, কোনটা নিচে আসেন। এই যে ওভারের সামনে এ করতে গেল, এটা এটা কোথেকে আছে? আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা, আর এই হোভার দেওয়া মানে হচ্ছে আপনি কোনটাতে হোভার করতেছেন। হোভার তো বুঝছি, কিন্তু এটা বুঝতেছি না, এটার করতে হলে এডিসি মানে হচ্ছে এই এর মধ্যে হোভারটা হবে। মানে এখানে এ কোনটা, এ হচ্ছে এই যে লেখাগুলো যে হোম নিউজ, এটা তো এর মধ্যে আছে তাই না? এই দেখেন আপনি, এটা কোনটা, এটা না, এই যে এ দেখতে পাচ্ছেন,
ও অ্যাঙ্কর ট্যাগ তো যেটা, এই যে এটা না, হ্যাঁ 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 বুঝতে পারছি। এই যে এটার মধ্যে কিছু হোমগুলো আছে, তো আমরা কি করছি এই হোম নিউজ এগুলোর মধ্যে হোভার করছি, এই হোমগুলো হ্যাঁ, এটা বুঝতে পারছি। এটা এখানে আইছে। ভালো করে দেখি নাই তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে এইটা এখানে আইছে। আর কিছু কারো? ভাই আমার একটা জিনিস নিয়ে কনফিউশন আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন বলেন বলেন। মানে আমি একটা কাজ করছিলাম, সেখানে হচ্ছে মানে লিংকে আমি ওই কোনো একটা ফোল্ডারের ভিতরেই আছে সব, বাট আমি কোনো ফোল্ডার কল করিনি, তারপর আমার একটা কাজ করতেছে। মানে এখানে একটু কনফিউশন আছে এখনো। কাজ করতেছে, এখানে যদি আপনি কিছু না দেন তাহলে হচ্ছে শুধু হোম বাটন, হোম পেজটাতে থাকবে সবসময় ডিফল্ট। না মানে লিংকের কথা বলতেছি, মানে style.css আর হচ্ছে আচ্ছা আচ্ছা, আপনার এখানে যদি HTML ফাইল। না না, এখানে ঘটনা আছে, এখানে যদি এই স্টাইল ফাইলটা যদি আপনার একই ফোল্ডারে থাকে, যেমন আমি যদি এই দ্যাট মিন্স মানে HTML ফাইলটা আর CSS ফাইল এটা যদি একই ফোল্ডারে থাকে তাহলে কল করা লাগবে না। না না, তখন আর এই কল এইভাবে কল করতে হবে না, শুধু এই ওকে এখানে ওকে ভাই বুঝছি। style.css দিলে কাজ করবে। কিন্তু আমরা সবসময় এইভাবে আর কি কাজ করার চেষ্টা করব। এখন বলেন কে বুঝেন নাই? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, এই যে আপনি যে মেটাটা ইউজ করলেন, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে কি যে আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনটা করার পরে যদি আমি অন্য কোনো, আমার মনিটরটা সাপোজ ছোট, অন্য কোনো বড় মনিটরে যদি আমি সেটাকে রান করি, তখন কি মানে ঠিকঠাক দেখাবে এই মেটাটা ইউজ করলে? মনে করেন যে আপনি সাপোজ এখন কাজ একটা নির্দিষ্ট একটা মাপ আছে, কথা যেমন আমি এই যে নেভিগেশন বারটা বানাইছি, এটা কি, এটা হচ্ছে কিন্তু মোবাইলে সাপোর্ট করবে না, আপনাদের মোবাইলে গিয়ে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন একটা জিনিস, বুঝতে পারছেন এই জিনিসটা? এর একটা নির্দিষ্ট, যেমন যদি এই পর্যন্ত হয় আপনার স্ক্রিনটা, এতটুকু স্ক্রিন হয়, তাহলে ঠিকঠাক করে দেখাবে আপনাকে পুরো জিনিসটা। যদি এর থেকে মানে আপনার যে অ্যালাইনমেন্টটা, যে কী বলে এলিমেন্টটা আছে, এলিমেন্টটা যতটুকু নেওয়া হয়েছে, যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা যতটুকু আছে, ওই অতটুকু যদি আপনি স্ক্রিনটা হয় তাহলে ঠিকঠাক দেখতে পাবেন। কিন্তু এর যদি কম বেশি হয়ে যায় তখন আপনি দেখতে পারবেন না। তো এটা সমস্যার সমাধান করবো কীভাবে? আমরা আরেকটা লাইন কোড বেশি করব, ঠিক আছে? আজকে আরেকটা লাইন করলে হবে না মনে হয়, আর বেশি করতে হবে। না হ্যাঁ, একটা করলে হবে। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা আজকে, এটার সাথে জাস্ট একটা জিনিস দেখে রাখি, আমরা যখন বুট স্টেপ ছাড়া কীভাবে আর কি মোবাইল ফিল করবো। এটা যেমন এই যে ছোটো করলেও যেন ভেঙ্গা না যায়, এইভাবে জিনিসটা যেমন একটা মানে সুন্দরভাবে আসে। আমরা জাস্ট এই জিনিসটা দেখবো, দুইটা লাইন কোড করতে হবে আমাদেরকে। তার জন্য যেটা করতে হবে, আমাদের মিডিয়া কোয়েরি আছে, CSS এর মিডিয়া কোয়েরি যেটা আছে ওইটা দেখব আমরা। আমরা আজকে এতটুকু দেখে আর কি মানে রাখবো আর কি। যদি কেউ না বোঝেন প্লিজ বলবেন, যারা একবার প্রথম দেখতেছেন জিনিসগুলা, যারা একটু বলবেন আর কি। ভাই কি আছে, আমি আজকে নতুন তেমন একটা। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে বলবেন যে আমি এখানে বুঝতেছি না, একদম বলে ফেলবেন। ভাই আমিও নতুন, কিন্তু দেখে মজা পাইতেছি ভাইয়া, ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আমি দেখে মজা পাইতেছি। আছে। এই CSS আসার মূল উদ্দেশ্য এটাই, কারণ CSS যখন আপনি করে শুরু করবেন তখন আপনার কাজ করতে ভালো লাগবে, মজা লাগবে, ঠিক আছে? স্যার মানে একবারে পুরো HTML শিখে CSS শেখা মানে ওটা বেটার হবে, নাকি একটু HTML একটু CSS? না না, এখন যেভাবে চলছে সেভাবে চলবে, HTML CSS না। কারণ আমাদের CSS শুধু HTML দিয়ে আমরা কাজ করতে পারবো না, তো আমাদের CSS লাগবে। তো শুধু একটা জিনিস নিয়ে থাকবো কেন, দুইটা আমি একসাথে দেখতেছি। কারণ আমাদের দেখেন এখন কিন্তু দেখলাম যে আমরা ওই দিন যে কথা বলছিলাম এই UL, তারপরে এই LI, এগুলো নিয়ে কিন্তু কথা বলছিলাম। আজকে কিন্তু আমরা সেটা দেখলাম, সেই জিনিসটা নিয়ে আবার, তার মানে কি আমাদের দুইবার দেখলো। এটা কি আমরা প্রতিদিনই দেখবো? তো প্রতিদিন দেখতে দেখতে একটা জায়গায় যাই আমরা এটা অভ্যস্ত হয়ে যাবে এবং এটা আমাদের কাছে তখন ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের প্রতিদিনই দেখতে হবে। আপনি কালকে যখন করবো আমরা অন্য কাজ করব, তখন সে জায়গায় হয়তো বা এই যে এটা চলে আসবে, বা LIটা চলে আসবে, বা ULটা চলে আসবে, এগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে। তো প্রতিদিন আমরা দেখতে থাকবো আস্তে আস্তে। তো আমরা যেটা করবো এখন, একটা মিডিয়া কোয়েরি ইউজ করি, মিডিয়া কোয়েরি ইউজ করলাম, এটা জাস্ট বডির মধ্যে আছে, আমরা একটা জাস্ট টেস্ট করি আগে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন দেখেন ঘটনাটা বোঝার চেষ্টা করেন। যখন আমার এটা বড় আছে তখন কি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, তাই তো? সাদা। যখন ছোট করে বলতেছি তখন কি এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে দেখেন, এখানে আপনি একটা ইফ চিন্তা করতে পারেন। ইফ এখানে ধরেন একটা ইফ বলে আছে, যে ইফ কি আছে, ইফ যদি
স্ক্রিনটা কি হয়, ম্যাক্সিমাম সাইজ যদি মানে এই 600 পিক্সেলের নিচে হয় তখন কি হবে, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখানে মিনি দিতেন, মিনি দিলে কি হতো, আপনার 600 পিক্সেলের বেশি হলে তখন কালারটা চেঞ্জ হয়ে যেত। তো আমাদের দরকার কি, আমরা হচ্ছে যখন একটা মোবাইল স্ক্রিনে দেখবে তখন কেমন দেখাবে সেটা দরকার। তার কারণে কী করছি আমরা, যে যদি 600 স্ক্রিন হয়, 600 পিক্সেল হয়, তো মূলত মোবাইলের যেটা হয়, মোবাইলের মূলত হচ্ছে আপনার সর্বনিম্ন দিতে হয় 400, মনে পড়তেছে না, কেউ একটু বলেন তো, 460 মনে হয় মেবি, নাকি 96 না 86 মনে নেই আমার, এরকমই সামথিং কিছু একটা। তো আমরা যেটা দিয়ে রাখি 450 দিয়ে রাখি সবসময়, সরি। তো এর মানে কি হলো, এখন দেখেন এই ওয়েবসাইটটা যখন কেউ মোবাইল থেকে দেখবে, মোবাইল ভার্সনটা নিয়ে আসি, আরে মোবাইল থেকে যখন দেখবে, দেখেন এখান থেকে আমি সিলেক্ট করলাম কি, আইফোন সিলেক্ট করলাম, আইফোন এক্স, গ্যালাক্সি সিলেক্ট করলাম। তো এই ফোন যখন স্যামসাং থেকে দেখবে তখন কি সেটা এরকম দেখা যাবে। তো এটা কি সুন্দর হলো? সুন্দর তো হলো না। তো আমরা কী শিখছি মোটামুটি, এখন একটা ধরলাম কি, যে আমরা এই জিনিসটা দিয়ে মানে স্ক্রিন ছোটো বড় হলে আমরা এটাকে কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এখন দেখেন আমরা কী করবো, আমরা প্রথমে একটা ইফ দিয়ে দিছি। এখন আমরা এইটার ভিতরে যা লিখবো, যখন স্ক্রিন ছোটো হয়ে যাবে তখন ওই সিএসএসটুকু তখন কাজে লাগবে, তখন আর কি বাড়তি যে সিএসএসগুলো থাকবে তখন আর ওইগুলো তখন আর আমাদের কী কাজে লাগবে না। আমরা এখন কী করবো দেখেন একবার, আমাদের এটার জন্য কী করতে হবে, এই যে ভাইঙা যে গেছে এটার জন্য কী করা দরকার। আমরা কী করছিলাম এখানে, আমরা যেটা করছিলাম দেখেন, এখানে যদি আমরা কি এটা লেফট করেছিলাম, আমরা যদি আমরা লেফট না করি তাহলে তো কিন্তু হয়ে যায়। আপনি আবার চিন্তা করে দেখেন, এটাকে যদি ফ্লোট করেন, ফ্লোটটাকে নিয়ে আসেন, কী সময় আছে এটা, প্রথমে এটা নিয়ে আসেন, এটাকে ধরলাম, তারপরে এটাকে নিলাম, তারপরে হচ্ছে ফ্লোট লেফট আছে, ফ্লোটটাকে নান করে দেন। এখন দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে না? চেঞ্জটা কি করছেন আবার যদি একটু বলতে, চেঞ্জটা কি হচ্ছে? চেঞ্জটা হচ্ছে আমি কি করছি দেখেন, এখানে কি বলছি, উপরে কোড কিন্তু সব ঠিক আছে, ফ্লোট নাম দিয়ে দিয়েছেন, ফ্লোট নাম দিয়ে দিয়েছেন, ঠিক আছে সব ঠিক আছে, শুধু ফ্লোটটাকে নান করছি। মানে এই এখানে কি একটা আপনি ধরতে পারেন, একটা কোটেশন বলে দিছি ওরে বলে দিছি, তুই যদি এই ছোট স্ক্রিন পাস তাহলে তুই এটা রান করবি, এই কোডটুকু রান হবে, তখন আবার এই কোডটুকু কাজে লাগবে না, এটা তখন অফ থাকবে। আচ্ছা শর্ত দিয়ে দিয়েছেন, এটা শর্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এখন দেখেন, এখন কি হলো, একটা সমস্যার সমাধান করতে পারছি। আরেকটা সমাধান কি, এইটা কিন্তু স্ক্রিনটা কিন্তু পুরোটা আসে নাই, তাতে কি বাজে লাগতেছে, তারপর উপরে কি কিন্তু একদম আটকে গেছে, তাই না? তো আমরা এটাকে একটু সরাই দিই, এটাকে মনে করেন জি ভাইয়া নেভিগেশন কালারটা যেটা নাকি, হ্যাঁ ওটা দেব। প্রথম আগে যেটা করি, পেডিং টপ করে দিই একটু, পেডিং টপ না মার্জিন টপ, পেডিং টপ হবে, পেডিং টপ 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো আমি এই জন্য বলছি মানে আমরা র শিখবো, হ্যাঁ আমরা হচ্ছে ভোল্টেজ স্টেপ ছাড়াই আর কি মোটামুটি চেষ্টা করবো। পেডিং এখানে কাজ করতেছে না কেন, আচ্ছা এখানে কাজ না করার কারণ আছে একটা, ধরেন একটা মিনিট, এখানে পেডিংটা মার্জিনটা দেই, আচ্ছা সরি এখানে পেডিং হবে না, এটা পেডিং এখানে হবে না, এটা পেডিং হচ্ছে। এখন দেখেন, এখন আমাদের কী করতে হবে, এই গ্রিন কালারটাকে তো আর একটু নামাইতে হবে, যদি এই পর্যন্ত করে আমরা তাতে একটু ভালো লাগবে নাকি? জি ভাইয়া এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমাদের নেভিগেশন, এই যে এখানে তাই না? এটাকে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে দেন, এটাকে আলাদা করুন, আলাদা করলাম। এটা কি আছে উপরে, কি হাইট কত পিক্সেল দিছিলাম আমরা, হাইট দিছিলাম 55 না 60 দিছিলাম, হাইটটাকে বাড়িয়ে দেন, শুধু হাইট দিয়ে দেন 200 পিক্সেল, তাহলে কি হবে, ঠিক আছে? এখন দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ ভাইয়া বেশি হয়ে গেছে এখন, বা তবে আগে থেকে ভালো লাগতেছে। এখন যদি আমি এটাকে একটু দেখি ঘুরে ফিরিয়া, দেখেন বড় করলে কিন্তু আগের পজিশনে আগের অবস্থানে আছে, কোনো চেঞ্জ নাই, হ্যাঁ কিন্তু যখন ছোট যাচ্ছে ওর মতো করে সুন্দর করে কাজ করতেছে, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ
কিন্তু এটার ফুটারটা এইটা হোভার টোভার কিছু কাজ করতেছে না মেবি, কারণটা কি? আচ্ছা এটাকে এইভাবে না দেখে এইভাবে দেখলে বুঝতে পারবো কাজ করতেছে না। ছোটো হয়ে যাও। আচ্ছা এটা থেকে ছোটো হয় না, এটাকে একটু বড় করে রাখি। কত ছিল? 600 ছিল না? হ্যাঁ এখানে হোভার কাজ করতেছে, কিন্তু এই হোভারটা আমি কখন ইউজ করলাম? আচ্ছা এটা ইউজ করছিলাম ওখানে। এটাকে স্যার হোম ট্যাবটাতে হোভার কাজ করছে না তো? নামাইতে হবে, নামাইতে দিচ্ছি একটা সেকেন্ড। এখানে হচ্ছে প্যাডিং দিতে হবে, প্যাডিং টপকে দিচ্ছি, আর হচ্ছে এখানে যেটা করছিলাম আমরা শিট, এখানে হচ্ছে প্যাডিং, এটাকে এখানে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন কাজ করতেছে? হ্যাঁ ভাই এখন কাজ করছে। আচ্ছা এখন করছে। যেখানে একটা ঝামেলা আছে আমি ওটা বুঝতে পারতেছি, একটা সেকেন্ড। এটা কই? পুরো কাজ করে কেন? এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। এখানে আবার এটা এলো কোন থেকে? এইটা আসতেছে কেন? হ্যাঁ এই খবর আছে, এই খবরও আছে এখানে। এখানে আরেকটু কাজ করতে হবে। এখানে হচ্ছে প্যাডিং টপ 10 পিক্সেল, একটু বলেন তো এখানে কি সমস্যা হচ্ছে? কোনটা? হোম মনে হয় এর বাইরে লেখছেন। HTML ফাইলটা একটু দেখেন। হ্যাঁ এখানে তো এর ভিতরে আছে যে এটা ধরেন, এটা অন্য একটা জায়গায়, কোনো একটা জায়গায় কাহিনী করতেছে। ধরেন একটা সেন্টার দেখে নিন, অন্য একটা কোনো একটা জায়গায় কাহিনী করতেছে। এই আসলো, এই আসলো, এই আসছে, ঠিক আছে। ঠিক এখন আছে স্লাইডার বেশি বুঝিয়ে গেছে, 5 নেই। ওকে এখন ঠিক আছে না? পারফেক্ট। এখন হচ্ছে ডেস্কটপে যখন দেখবে তখন মানুষ এভাবে দেখতে পারবে, যখন দেখবে তখন এইভাবে দেখতে পারবে। ঠিক আছে, আমরা যখন যে কোয়েরি শিখবো তখন এটাকে হাইড করার অপশন শিখবো এবং হচ্ছে ওপেন করার অপশন শিখবো। ওকে, কারণ হচ্ছে নর্মালি কি হয়, এখানে একটা
তিনটা দাগ থাকে, সেখানে ক্লিক করলে মেনু বাটন নেমে আসে, আবার ক্লিক করলে ক্রস করলে কেটে দেয়, তাই তাই হয় না? স্ক্রোল যেটা নাকি, স্ক্রোল যেটা নাকি? না স্ক্রোল না, মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে আসবে। কোথায় কোনটা দেখালে পারবো না। ভাই আমরা কি রেসপন্সিভ দেখবো? রেসপন্সিভ তো যে আমরা র দেখতেছি, এটা তো রেসপন্সিভ আর কি। কিন্তু ভাই ওই যে মোবাইল রেসপন্সিভ পরে ইয়া মানে ট্যাব রেসপন্সিভ এমন টাইপের, এটা এইভাবে করে আমি বলি, যেমন এখানে কি করছি আমরা, এটাকে ধরেন সাপোজ 460 দিলেন আপনি, ঠিক আছে? 460 দিলে একরকম আসলো, মানে বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপে ঠিক আমি যেভাবে কোড করতেছি না, এভাবে কোড করে রাখছে ওরা, সেগুলো আমরা ইউজ করতেছি, আমরা ওইটাও দেখবো, বাট আমাদের তো নিজের একটা ক্ষমতা আছে, এটা আমরা যাচাই করার জন্য জাস্ট এটা শিখে রাখবো। কারণ সিএসএসটা তো আপনি শিখতেছেন, জাস্ট তার সাথে সামান্য কিছু অ্যাড করলে আপনি নিজে নিজে হচ্ছে বুটস্ট্র্যাপের মতো করে মনে করেন যে ডিজাইনটা করতে পারবেন। ওটা তো অ্যাডভান্স লেভেলের বুটস্ট্র্যাপ করা আছে, সব কিছু করা আছে, শুধু ওদের ওখান থেকে আমাদের কী করতে হয়, ওখানে যারা হচ্ছে ক্লাসগুলো কল করছে ওই ক্লাসগুলো মুখস্থ করতে হয় বা দেখতে হয়। তো আমরা যেটা করতেছি, কি করলেন আবার একটু রিপিট করেন তো ভাইয়া। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি করছে, যেমন আমি এখন কি করলাম, এটা কি করলাম, র কোড দিয়ে মোবাইল ফ্রেন্ডলি করলাম সাইটটাকে, তাই তো, তাই করলাম না? এটা কিন্তু এক বুটস্ট্র্যাপই করলাম আমি কি করলাম, যেটা দেখাচ্ছি, বুটস্ট্র্যাপের কাজ কি বলেন? কেউ যদি না বুঝে থাকেন তাহলে বলেন, আমি বুঝাই দিচ্ছি। বুটস্ট্র্যাপ মানেটা কি বুঝেন আপনারা? বুঝি না, যদি বলতেন ভালো হতো ভাই, অনেকে আছে যারা বুঝি না। আচ্ছা 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 বলি, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? আমরা যে সিএসএস শিখতেছি, এটা একটা ফ্রেমওয়ার্ক। এই যে আমি যে কোডটা করলাম, এখানে যে কোডটা করলাম না, এই কোডটা কিসে করছি, এই যে নেভিগেশন বারে করছি এই কোডটা, তাই তো? এরকম কোড ওরা হচ্ছে অলরেডি করে রাখছে। ওরা বুটস্ট্র্যাপ কি করছে, ওয়ার্ডপ্রেস যেরকম করে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে পিএইচপি দিয়ে, এরকম সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক বানাই রাখছে, যেটা ইউজ করলে আমরা কি করতে, এরকম মোবাইল ফ্রেন্ডলি অটোমেটিক্যালি হয়ে যায়। ওদের কিছু নির্দিষ্ট ক্লাস আছে, সেই ক্লাসগুলো যদি আমরা ইউজ করি, এবং ওদের একটা ফাইল আছে, একটা প্লাগইন আছে, সেটা আমাদের কি করতে হবে, এখানে যে সিএসএস ফাইলটা আমরা লিঙ্ক করছি, এখানে একটা লিঙ্ক করতে হবে ওদের ওই ফাইলটা, ঠিক আছে? আমি এটাও দেখাবো, সমস্যা নেই। এই আমাদের মোটামুটি সিএসএসটা হয়ে গেলে তখন আমরা বুঝতে পারবেন, মানে এখন দুইটা দেখাই অনেক কিছু বুঝবেন না। তারপরে র সিএসএসটা শেখা শেষ হয়ে গেলে তখন আমরা বুটস্ট্র্যাপ ধরে 4টা 5টা 2টা 3টা ক্লাস দেখে নিব। মোবাইল ফ্রেন্ডলি যেভাবে করলেন ওই বিষয়টা আবার একটু মানে রিপিট মানে করলে ভালো হতো। বুটস্ট্র্যাপ হচ্ছে ডিভাইস ফ্রেন্ডলি করার জন্য একটা ওয়েবসাইট, ডিভাইস ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি শুধু আপনি ডিভাইস ফ্রেন্ডলি। মানে বুটস্ট্র্যাপ কি করে, আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন কোনো একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে ডিভাইস ফ্রেন্ডলি হবে। যে ডিভাইস আপনি ইউজ করবেন সেই ডিভাইসের মতো সেটআপ হয়ে যাবে ওয়েবসাইটটা। যেমন এই ডিভাইসটাতে কি হয়েছে, আমি একটা মোবাইল সেটআপ করছি, এখানে মেনু বারটা সুন্দর হয়ে গেছে। নরমালি যদি এই কোডগুলো না লিখি আমরা কি হবে দেখেন, এই কোডটা যদি আমরা না লিখি, এটা হচ্ছে আর কি আপনি একবার ধরতে পারেন হচ্ছে একটা বুটস্ট্র্যাপ, মনে করেন এরকম বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আমি বানাইলাম কথার কথা, এটা না লিখলে কী হবে, এরকম আসবে। এরকম আসলে কী হলো, যে ফোন ইউজ করলো সে তো কিন্তু ঠিকমতো দেখতে পেলো না। এখন তো শুধু আমরা একটা লাইন কোড করছি দেখে এরকম দেখা যাচ্ছে। আমরা যদি পুরো ওয়েবসাইটে ডিজাইন করতাম তাহলে কেমন দেখা যেত সাইটটা, এক ছবি এক জায়গায়, আর এক লেখা আর এক জায়গায়, মানে বিধিগ্রস্ত অবস্থা থাকতো। ওয়েবসাইটটা কিন্তু করতে পারতো না, ওই ওয়েবসাইটটা ভিজিটর করতে পারতো না। তার মানে কি, ওটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না। ওয়েবসাইটটা মোবাইল থেকে ভালো করে দেখা যায় না। আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, সেটা শুধু ডেস্কটপে অনেক সুন্দর দেখা যায়, মোবাইলে গিয়ে সুন্দর হয় না, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যে ওইদিন একটা ওয়েবসাইট দেখালাম সেটাই দেখাচ্ছি আবার, নাম জানি কি, হ্যাঁ একটা সেকেন্ড, আবার ফোন দিচ্ছি মতো। ওকে, এখন দেখেন একটা জিনিস দেখেন,
আপনারা বোঝার চেষ্টা করুন, মানে বুটস্ট্র্যাপটা কি দেখেন। আমি আপনাকে এটার সোর্স কোডটা দেখাইনি আগে, এখানে কোনো বুটস্ট্র্যাপ ইউজ করিনি আমি। এটা হচ্ছে ওয়েবসাইটের সোর্স কোড, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা প্লাগইন ইউজ করছি, সেটার জন্য এগুলো আসতেছে। এই প্লাগইনসটা এটা কি আপনি লিখছিলেন? হ্যাঁ, সব এটা আমার র কোড করা। এখানে দেখেন, এখানে কোথাও বুটস্ট্র্যাপের কোনো অপশন পাবেন না। আমি যে মেটাটেক ইউজ করছি এখানে কোনো বুটস্ট্র্যাপ নাই। এগুলো আমি করি না, এগুলো হচ্ছে একটা প্লাগইন ইউজ করছি, প্লাগইন দেওয়া ছিল এটা। আসলে কেন আরে আমি কি করছি দেখছেন, গুগল মিটে সোর্স কোড দেখতে গেছি, গুগল মিটে আমি চিন্তা করছি এরকম আসতেছে কেন। এই দেখেন, এখানে দেখেন বুটস্ট্র্যাপের কোনো অপশন আছে দেখতে পাচ্ছেন, যেগুলোতে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। আমি একটা বুটস্ট্র্যাপ দেখাচ্ছি, একটু ওয়েবসাইট দেখাচ্ছি। লাস্ট একটা সাইট করতেছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতেছি একটু, এটা দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। দেখেন এখানে পুরোটা আমার র কোডে করা, আমি দেখাচ্ছি আমার সিএসএসটা দেখাই, বুঝতে পারবেন। মোবাইল নিচে আছে নাকি? ও না, এটা না, আমি নামে দিয়েছিলাম একটা, এই বুটস্ট্র্যাপে দিয়েছিলাম, নামে দিয়েছিলাম এটা। এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ, দেখছেন? দেখেন এই যে আমি এরকম করে এই যে মিডিয়া কোয়েরি, এটা হচ্ছে মিডিয়া কোয়েরি দিয়ে আমি ভাগ করে দিয়েছি যে এত এত পিক্সেল ডিসপ্লে হলে কি আর কি করবে। তারপরে হচ্ছে পুরো জিনিসটা দিয়ে দিয়েছি, মানে আমি জাস্ট একটার জন্য করছি, কারণ একটার জন্য করলে অটোমেটিক সবার জন্য হয়ে গেছে। কারণ আপনি যদি সবার সব থেকে ছোটো ডিসপ্লের জন্য করেন, দেখেন আমি যখন এটা ছোটো করতেছি, দেখছেন মেনু বারগুলো চলে গেছে না? আমি সর্বোচ্চ মেনু বারে চলে গেছে, এই যে এখন আবার হ্যাঁ, এই দেখেন একবার চিন্তা করেন, এইটা উদাহরণ মনে করেন যে এখন বুটস্ট্র্যাপ করা নাই, মোবাইল ফ্রেন্ডলি না, দেখেন কি অবস্থা সাইটের, দেখতে পাচ্ছেন? লাইক আছে, এই দেখছেন অবস্থা কোথায় কি গেছে, এই যে নিচে নেমে গেছে। তো আপনি যখন মোবাইল ফ্রেন্ডলি মানে বুটস্ট্র্যাপ করবেন বা মোবাইল ফ্রেন্ডলি করবেন, তখন এই দেখেন ফোনে খুব সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে থাকবে। এই যে এই যেটা কথা বলছি, আমরা যখন যে করে দেখবো তখন এই যেটা করবো, এখানে একটা বাটন থাকবে এরকম, ক্লিক করলে মেনু চলে আসবে, ক্লিক করে চলে যাবে। তারপরে এখানে আরও কি কাজ করছে আমি দেখেন, এটা মাউসটা হালকা করে টান দিলে কি ব্যাপার, মেনুটা তো ঠিক আছে কথা ছিল। এখানে পুরোটাই আমার কাস্টম কোড করা, পুরোটাই র কোড করা, একদম একটা সেকেন্ডের জন্য একটা ইয়ার জন্য আমি কোনো ইউজ করি না। এই দেখেন আমি যখন এই যে এখানে একটা প্লাগইন ইউজ করছি যে কোয়ারির, মাউসটা দেখেন টান দিলে কি হয়, এখানে হোভার হয়ে যাচ্ছে আস্তে করে। এখন কিন্তু শুধু আপনি এই মেনু বারগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনটাগুলো কিন্তু দেখতে পারতেছেন না, খেয়াল করছেন? লোকগুলো চলে যাচ্ছে। তো মূলত হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করা হয় মোবাইল ফ্রেন্ডলি করার জন্য। তো মোবাইল ফ্রেন্ডলি আসলে আমরা হয়তো বুটস্ট্র্যাপ খুব অ্যাডভান্স লেভেলে করছে, আমরা হচ্ছে যেমন এখানে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ করা, এই যে বুটস্ট্র্যাপ দিয়ে করা, এটা সব কিছু সুন্দর হয়ে যাচ্ছে। মোবাইলে যদি দেখে সে সব সুন্দরভাবে দেখতে পাবে। ঠিক আছে, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর কি, ডেভেলপ করতেছি, শেষ হবে কালকে বছর মধ্যে। এখানে বুটস্ট্র্যাপ আপনি পাবেন, দেখাচ্ছি দাঁড়ান, হয়ে গেল সিএসএস স্টাইল, কন্টেন্ট, চোখে পড়তেছে না, চোখে পড়লে একটু বললেন। আচ্ছা, এটা হচ্ছে মানে কোনো একটা ওয়েবসাইটে যদি সোর্স কোড দিতে চান তাহলে কন্ট্রোল ইউ দিবেন, যে কোনো
ব্রাউজারে গিয়ে কন্ট্রোল ইউ দিলে আপনি ওই ওয়েবসাইটটা কীভাবে বানাইছে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আপনার সময় নষ্ট করছে না। এক কথায় বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে ওয়েবসাইটটাকে ডিভাইস ফ্রেন্ডলি করা হয়। আর আমরা যদি র কোডে ডিভাইস ফ্রেন্ডলি করতে চাই তাহলে আমাদের এই যে মিডিয়া কোড ইউজ করে, আচ্ছা গেল এটা, মিডিয়া কোড ইউজ করে আমরা র কোড করতে পারি, র কোডেও আমরা ডিভাইস ফ্রেন্ডলি করতে পারি। এই যে হয়ে গেছে, এই যে মোবাইলে মিডিয়া কিউরিটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভাইয়া? হ্যাঁ, এই যে মিডিয়া কিউরি হইছে এটা নিয়ে আসছেন, এটা কোন জায়গা থেকে? লিংকটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা লিঙ্ক না, এটা হচ্ছে মানে এটা মিডিয়া কোয়ারি সবগুলোতে একই লেখা হবে, মানে মিডিয়া কোয়ারি লেখার সিস্টেমটা এটা। আপনার মিডিয়া মিডিয়া আসছে ডব্লিউ3 স্কুলে আছে এই কোডটা, এটুকু আছে। মিডিয়া কোয়ারি লিখে সার্চ করলে ডব্লিউ3 স্কুলে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট শুধু আপনার লজিকটা বুঝতে হবে। একটা হচ্ছে ম্যাক্স ওয়াইট আছে, একটা হচ্ছে মিনি ওয়াইট আছে, মানে মিনিমাম দিলে কি হবে একটু দেখাই। যখন একটা মিনি দেবো কী হয়ে যাচ্ছে দেখেন, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় হইলে এটা দেখাবে, মানে উল্টা আর কি জিনিসটা। আমি এখন যে কোড করছি এটা উল্টা করবে আর কি কাজ, মানে বড় স্ক্রিনে যেভাবে দেখাবে ছোট স্ক্রিনে আমাকে হয়ে গেল 800 করে আবার। ছোট স্ক্রিনে আমাকে এইভাবে দেখাবে। আবার যদি এটাকে ম্যাক্স করি তাই হচ্ছে আবার উল্টা দেখাবে। মোটামুটি এইটা ইউজ করি আর কি, আমাদের এটা ইউজ করা হয়। বুঝতে পারছেন সবাই? আমরা এটা হচ্ছে সবার ক্লিয়ার, যে পর্যন্ত না হবে সে পর্যন্ত নতুন কিছু কিন্তু শেখাবো না, কারণ এখন আমরা মূল জায়গাটা চলে আসছে, এখন আর দৌড়ানো যাবে না আর কি, সব কিছু একদম শেষ করে আগাইতে হবে। তাহলে এই যে শুরু করছিলাম 80 জনকে নিয়ে, এখন চলে আসছে আমরা 26-30 জনে, তার মানে এই যে আমি যে 2-3 ঘন্টা কষ্ট করবো এর কোনো মানে হয় না। আপনার কথা হচ্ছে ভাই দেখেন, আপনারা সবাই আমাকে পারফেক্ট ভাববেন না কেউ, কারণ পৃথিবীতে কেউ পারফেক্ট করতে পারে না। হয়তোবা যেমন অনেকে আছে দেখেন, একবার চিন্তা করে, যারা কাজ করতে পারে তারা হয়তো বা ট্রেনিং করাতে পারে না, যারা ট্রেনিং করতে পারে তারা হয়তো কাজ করতে পারে না। যদি এমন না হয়তো আজকে কিন্তু বাংলাদেশে যে এমবিবিএস ডাক্তার আছে বড় বড়, তাদের যারা টিচার ছিল তারা কিন্তু বড় বড় ডাক্তার হতে পারে নাই, নাম করা ডাক্তার হয় নাই, নামি দামি ডাক্তার হয় নাই। তারপরে আজকে চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটি অনেক ফলাফল আছে যারা গুগলে কাজ করতেছে। আমার কথাটা বোঝার চেষ্টা করতেছেন আপনারা কি বলতে চাচ্ছি? জি ভাই বুঝতে পারছি। ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে যারা গুগলে জব করতেছে, তাদের টিচাররা কিন্তু গুগলে জব করতেছে না। তো আমার কথা হচ্ছে আমি যা দেখাচ্ছি এর বাইরে আপনাদের চিন্তা করতে হবে, অনেক কিছু, অনেক ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে। আমি একটা জিনিস দেখাই দিলাম, আমার তো সীমাবদ্ধ থাকতে পারে, আমি হয়তো ইচ্ছা করে অনেক কিছু দেখাবো না, আবার অনেক কিছু হয়তো আমি পারি না, এই জন্য দেখাই না। কথা বোঝার চেষ্টা করছেন আমার? আবার কথা হচ্ছে বেসিকগুলো যদি আপনাকে বুঝাই দিতে পারি, ইনশাল্লাহ আপনারা নিজেরাই তখন আস্তে আস্তে হাঁটতে পারবেন। আমাকে একদম পুরোটা ধরে ডিটেলস পড়ানোর তখন প্রয়োজন হবে না। আর আপনারা একদম বাচ্চা পোলাপান না, এবং এমন না যে HTML CSS জীবনে চোখে দেখেন নাই, মানে এখন তো ক্লাস 8-9 থেকে শুরু হয়, যারা এখন পড়াশোনা করতেছেন কলেজে বা এসএসসি বা এইচএসসিতে, তারা তো সবাই মোটামুটি HTML CSS সাথে মোটামুটি একটু পরিচিত আছেন, নাম শুনছেন, অন্তত দেখতে পাইছেন। যার কারণে আমি একটু দ্রুত এখানে চলে এলাম, কারণ এখানে কি হয়েছে সুবিধাটা, এখন আপনার কাজ করতে মজা লাগবে। আপনি যখন নতুন কিছু একটা বানাবেন, আপনার নামটা কালার হয়ে আসবে, অন্যরকমভাবে আসবে, মানে একটা মজা পাবেন আপনারা। ঠিক আছে? যেভাবে খুশি করা যাইতেছে, যেরকম সাজাতে পারতেছি, একটা অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাবে আর কি। হ্যাঁ আরেকটা হ্যালো ভাইয়া, আমার সিএসএস ফাইলটা লিংক হচ্ছে না, তো একটু স্ক্রিন শেয়ার করবো, দেখবেন কি ভাইয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মার্কিউ একটা ট্যাগ আছে না HTML এর, মার্কিউ ট্যাগটা একটু করেন তো।
ভাই আজকে কি নতুন কিছু আপ দেখাবেন নাকি নিতে না পারবেন তো? আর কিছু দেখাচ্ছি না, যদি কেউ মানে যেতে চান যেতে পারেন, কোনো কোশ্চেন না থাকলে, যাদের কোশ্চেন আছে কোশ্চেন করেন, সমস্যা নেই।